সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ভেক্টরের দুইটা টপিক নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা হলো লম্বাংশ উপপাদ্য এবং অপরটি হলো নদী নৌকা সংক্রান্ত সমস্যাগুলি। যে আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, ধরো এখানে একটা ভেক্টর নিলাম আমরা এ ভেক্টর, আর ধরো এখানে আরেকটা ভেক্টর নিচ্ছি আমরা বি ভেক্টর। তো আমরা ভেক্টরের কোনো একটা পর্যায়ে জানবো যে দুইটা ভেক্টরকে আমরা সংযোজন করতে পারি, অর্থাৎ যোগ করতে পারি। যেমন আমরা স্কেলার রাশি যোগ করতাম, তেমনি দুইটা ভেক্টর রাশিকেও যোগ করা যায়। শুধু দুইটা না, আমরা এখানে চাইলে এরকম তিনটা ভেক্টর অথবা আমরা চাইলে এরকম আরো একাধিক ভেক্টর নিতে পারবো। তো এই ভেক্টর গুলো যোগ করে আমরা একটা ভেক্টরে পরিণত করতে পারি। তুমি যদি এইটারই ঠিক বিপরীত দিকটা চিন্তা করো, যে একটা ভেক্টর থেকে আমরা যদি বেশ কয়েকটা ভেক্টর তৈরি করতে পারি, তখন সেটাকে আমরা বলি উপাংশ, অর্থাৎ উপ অংশ, ছোট ছোট অংশে আমরা একে ভাগ করতে পারি। তাহলে ফার্স্ট আগে আমরা বুঝলাম উপাংশ কি জিনিস, যে আমরা কয়েকটা ভেক্টর মিলে যেমন একটা ভেক্টর তৈরি করতে পারি, এটাকে বলে ভেক্টর সংযোজন। তেমনি আমরা এর বিপরীত প্রক্রিয়ায় একটা ভেক্টর থেকে অনেকগুলো ছোট ছোট ভেক্টরে কনভার্ট করতে পারি, এটাকে বলা হয় উপাংশ। এখন এই উপাংশের মধ্যে যেমন আমরা ধরে নাও যে এখানে একটা ভেক্টর নিলাম, ধরো মনে করি এটা এ ভেক্টর। তো আমি চাচ্ছি এই এ ভেক্টরটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে। তো তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে একটা ভেক্টরে কয়টা উপাংশ আছে, তাহলে আমরা আনসারে বলবো একটা ভেক্টরের অসংখ্য উপাংশে তৈরি করা যায়। অর্থাৎ আমি চাইলেই এই একটা ভেক্টর থেকে আমি অসংখ্য উপাংশ, ছোট ছোট অংশ তৈরি করতে পারবো। বাট যেহেতু আমরা আজকে একটু স্পেসিফিক আলোচনা করব নদী নৌকার টপিকটা নিয়ে, তো এই টপিকের সাথে তোমার সংশ্লিষ্ট হচ্ছে দুইটা উপাংশে বিভক্ত করা। অর্থাৎ আমরা একটা ভেক্টর থেকে অনেকগুলো উপাংশ তৈরি করতে পারলেও আমাদের একাডেমিকে বা ভেক্টরের যে ম্যাথ গুলো থাকে সেখানে আমাদের মেজরিটি ক্ষেত্রেই, বা তুমি যদি পুরো ফিজিক্স ফার্স্ট পেপারের কথাও বলো, সেখানে আসলে আমাদের মূলত প্রয়োজন হয় একটা ভেক্টর থেকে দুইটা উপাংশ তৈরি করা। ওকে, তাহলে আমরা একটা ভেক্টর থেকে দুইটা উপাংশে রূপান্তর করতে চাই। যেমন ধরো এই যে ভেক্টরটা, এইটাকে আমরা দুইটা ছোট অংশে বিভক্ত করব। কিন্তু এই যে দুটো ছোট ছোট অংশে যে বিভক্ত করব, এদের আমরা লম্বভাবে রাখবো। এটাকে বলা হয় লম্বাংশ উপপাদ্য। আমাদের কাছে এরকম একটা ভেক্টর দেওয়া আছে, এটার নাম ধরে নিলাম আমরা পি ভেক্টর, যার মান ধরে নাও, আমরা জানি ভেক্টরের মান এবং দিক দুটোই থাকবে, এর মান ধরে নাও 10, এবং এটা আনুভূমিকের সাথে আনুভূমিক এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট কোণ থিটা তৈরি করছে। যে এই পি ভেক্টরটাকে আমি দুইটা ভাগে বিভক্ত করব, যেই দুইটা বিভক্ত অংশ পরস্পরের সাথে লম্বভাবে থাকবে। তো আমরা নরমালি কি করে সচরাচর সাধারণত একটা অংশ আমরা আনুভূমিক বরাবর নেই, এর ব্যতিক্রম উদাহরণ আছে। সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা আনুভূমিক বরাবর নিই। যেহেতু একটা আমরা আনুভূমিক বরাবর নিয়েছি, তাহলে এর সাথে লম্ব হইতে হইলে আরেকটা আমাদের উলম্ব বরাবর নিতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এই ভেক্টরটাকে দুইটা উপাংশে বিভক্ত করছি, যার একটা হচ্ছে আনুভূমিক এক্স অক্ষ বরাবর, আরেকটা থাকবে উলম্ব ওয়াই অক্ষ বরাবর। তো আমি এই ভেক্টরটার এক্স অক্ষের উপাংশকে পি এক্স নাম দিলাম এবং তার ওয়াই অক্ষের উপাংশকে পি ওয়াই নাম দিলাম। আর আমরা উপাংশকে ইংরেজিতে কম্পোনেন্ট বলে থাকি আসলে। তাহলে পি ভেক্টরের এক্স অক্ষের কম্পোনেন্ট বা উপাংশ হলো পি এক্স, এবং ওয়াই অক্ষের কম্পোনেন্ট বা উপাংশ হলো পি ওয়াই। আমাদের উদ্দেশ্য হবে এই দুটার মান খুঁজে বের করা। তো দেখো, এটার মান বের করার জন্য আমি ফার্স্টে তোমাদের একটা ট্রিক বলবো, দেন এটা আমরা বিস্তারিত কিভাবে এটা আসছে সেটাও শিখবো। ট্রিকটা হলো, খেয়াল করে দেখো, তুমি উপাংশটা বের করতেছো কার? পি ভেক্টরে। ঠিক আছে, পি ভেক্টর উপাংশ বের করতেছো, এবং দেখো এখানে একটা কোণ ধরা হয়েছে কত? থিটা। তার আমরা মনে রাখবো সহজভাবে যে পি ভেক্টরের যে দুটো উপাংশ আছে, এরা হবে, একটা হবে পি কস থিটা, একটা হবে পি কস থিটা, আরেকটা হবে পি সাইন থিটা। এখন আমরা কোনটাকে কস থিটা ধরবো? খেয়াল করে দেখো, আমরা এখানে কোনটা আনুভূমিক এক্স অক্ষের সাথে ধরেছি, এই থিটা কোনটা আনুভূমিক এক্স অক্ষের সাথে ধরা হয়েছে, তাই এক্স অক্ষের কম্পোনেন্টটা আমরা নিব পি কস থিটা, এবং ওয়াই অক্ষের কম্পোনেন্টটা নিব আমরা পি সাইন থিটা। অর্থাৎ সহজভাবে আমি যদি বলি, একটা ভেক্টরের দুটো কম্পোনেন্ট থাকে, আমরা পি কস থিটা নিব, যেখানে আমরা কোণ ধরেছি, যেমন দেখো এখানে কোণটা আনুভূমিকের সাথে ধরা হচ্ছে, তাই আনুভূমিকেরটা পি কস থিটা, উলম্বেরটা হবে পি সাইন থিটা। যদি তুমি কোনো কারণে এই কোণটা আনুভূমিকের সাথে না নিয়ে যদি উলম্বের সাথে নাও, ধরো এই কোণটা আমরা থিটা ধরতেছি,
তাহলে সেই ক্ষেত্রে যেহেতু কোনটা উলম্বের সাথে ধরা হয়েছে এবার, তাহলে উলম্ব উপাংশটাই হবে পি কস থিটা এবং আনুভূমিক উপাংশটা হবে পি সাইন থিটা। জানা যাক এরকমটা কেন হয়। ঠিক আছে, আমরা কিভাবে বুঝলাম যে এটা কস থিটা এবং এটা সাইন থিটাই হবে? যে আমরা ধরো একটা গাছ এখানে আছে, ধরো একটা গাছ বা একটা লাঠি চিন্তা করো, এই লাঠিটার আর ধরো এটা হচ্ছে আনুভূমিক রেখা। কিন্তু আমরা অনেক সময় কি করি যে কোনো একটা বস্তুর কতটুকু ছায়া মাটিতে পড়লো বা আনুভূমিকের উপরে পাওয়া যাচ্ছে সেটা আমরা অনেক সময় বের করি, এবং এটা 9-10-এও একটা অধ্যায় ছিল দূরত্ব পরিমাপ, সেখানেও আমরা লম্ব অভিক্ষেপ নামে এটাকে পড়ে আসছি। তোমরা 9-10-এর লম্ব অভিক্ষেপ এই টপিকটা পড়ছো, এবং লম্ব অভিক্ষেপ বলতে আসলে ছায়ার দৈর্ঘ্যটা বোঝানো হয়। ছায়ার দৈর্ঘ্য যেমনটা খেয়াল করো, আমরা এখানে একটা যে কোনো একটা দৈর্ঘ্যের একটা বস্তু নিয়ে নিচ্ছি, আমি জানতে চাচ্ছি এর কতটুকু ছায়া আনুভূমিকের উপরে পাওয়া যাবে। তাহলে আমাকে কি করতে হবে? লম্ব অভিক্ষেপের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে এই অংশের শীর্ষবিন্দুটাকে খুঁজে বের করব, এবং সেই শীর্ষবিন্দু থেকে আমি আনুভূমিকের উপরে একটা লম্ব অঙ্কন করব। আনুভূমিকের উপরেই কেন? তোমাকে ছায়াটা যেখানে বের করতে বলবে তোমাকে সেখানেই লম্বটা আঁকতে হবে। যেমন যদি আমাকে কোনো কারণে বলতো যে উলম্ব বরাবর কোন একটা দাগের উপরে ছায়ার মানটা কত, যেমন ধরো যদি জিজ্ঞেস করতো যে এই দাগের উপরে বা এই বরাবর যে রেখা অঙ্কন করছে এর উপরে কতটুকু ছায়া পড়বে, তাহলে আমরা এই শীর্ষবিন্দু থেকে এইখানে লম্ব অঙ্কন করতাম। ঠিক আছে, তাহলে আপাতত আমরা জানতে চাচ্ছি যে এই লাঠিটার ছায়া আনুভূমিকের উপরে কত হবে। তাহলে আমরা কি করবো, এখান থেকে একটা লম্ব অঙ্কন করব। তো এই লম্বটা আনুভূমিকের সাথে দেখা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে, এবং এই ত্রিভুজের যে ভূমি যেটুকু আছে খেয়াল করো, যে এতটুকু অংশ, এই ভূমির যে এতটুকু অংশ, এই অংশটুকুকে আমরা ছায়া হিসাবে বিবেচনা করব। অর্থাৎ এই লাঠিটার ছায়া হবে এতটুকু অংশ। এবং যদি আমরা এটাকে বের করতে চাই তাহলে খেয়াল করে দেখো, আমরা এর নাম ধরে নিলাম, ছায়াটার নাম ধরে নিলাম পি এক্স এবং লাঠিটার নাম ধরলাম আমরা পি। যদি আমি ধরে নেই এই কোণটা থিটা, তাহলে আমরা অবশ্যই এখানে কস থিটা ব্যবহার করে আমরা লিখতে পারবো কস থিটা ইজ ইকুয়ালস টু ভূমি যেটা হলো পি এক্স এবং অতিভুজ যেটা হচ্ছে পি। তাহলে এখান থেকে দেখো পি এক্স এটার মান আসতেছে পি কস থিটা, পি এক্স এর মান পাওয়া যাচ্ছে পি কস থিটা। ঠিক আছে, অনুরূপভাবে যদি আমরা ওয়াই অক্ষের উপরে যদি বা উলম্ব রেখার উপরে যদি ছায়াটা জানতে চাইতাম, তাহলে খেয়াল করে কি করতে হতো আমাকে, আমরা এই শীর্ষবিন্দু থেকে অর্থাৎ যার ছায়াটা আমি চাচ্ছি তার শীর্ষবিন্দু থেকে এখন আমি ওয়াই অক্ষের উপরে একটা লম্ব অঙ্কন করব। ধরে নিচ্ছি এটাই হলো সেই লম্বটা। এখন খেয়াল করে দেখো, এই যে লম্বটা আমরা অঙ্কন করলাম এটাও কিন্তু আবার নতুন করে একটা সমকোণ ত্রিভুজ তৈরি করছে। এই সমকোণ ত্রিভুজটার দিকে খেয়াল করো, রাইট? এখন এই সমকোণ ত্রিভুজের কতটুকু দৈর্ঘ্যটাই হলো ছায়া ওয়াই অক্ষের উপরে, যেমনটা এখানে ছায়া ছিল এই অংশটুকু, তেমনি এই লাঠিটার ওয়াই অক্ষের উপরে ছায়া হচ্ছে এই অংশটুকু। তাহলে দেখো আমরা এই ছায়ার দৈর্ঘ্যটাকে এবার পি ওয়াই নাম দিয়ে দিলাম, এটার নাম ধরলাম আমরা পি ওয়াই। এবং যেমনটা তুমি দেখতে পাচ্ছ এই কোণটাকে আমরা 90 মাইনাস থিটা অবশ্যই বলতে পারবো। টোটাল হচ্ছে তো 90, এটুকু থিটা হলে এটা হবে 90 মাইনাস থিটা। এবং আমি যদি এখন এই রেড মার্কিং করা যদি ত্রিভুজটাতে যদি আমি আবারও যদি কস থিটা অ্যাপ্লাই করি, তাহলে খেয়াল করে এবার কস অ্যাঙ্গেলটা হলো কত, 90 মাইনাস থিটা, ভূমি কত এখানে পি ওয়াই, এবং আমাদের অতিভুজটা কত পি। তাহলে খেয়াল করো যদি আমরা এখানে পি ওয়াই এর মান বের করতে চাই তাহলে এটা আসতেছে কত, পি কস 90 মাইনাস থিটা। যেমনটা তোমরা জানো যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে 90 মাইনাস থিটা, এবং পাই বাই 2 এর বেজোড় গুণিতকের জন্য আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কজের পরিবর্তে সাইন বসে। তাহলে আমরা এটা জায়গায় লিখতে পারবো পি সাইন থিটা। তাহলে খেয়াল করে এখানে পি ওয়াই এর ভ্যালুটা আসতেছে পি সাইন থিটা এবং পি এক্স এর ভ্যালু আসতেছে পি কস থিটা। যেমনটা আমরা শুরুতে বলছি যে যদি একটা ভেক্টর, আমরা এটাকে যদি এখন একটু সামারি করে বলে দেই, যদি একটা ভেক্টর এটার নাম যদি আমরা পি ধরে নিই বা যদি এ ধরে নিই, এই এ ভেক্টরটা তার দুইটা উপাংশ আমাদের সবসময় নিতে হবে। একটা নিতে হবে আনুভূমিক এক্স অক্ষ বরাবর, আরেকটা নিতে হবে উলম্ব ওয়াই অক্ষ বরাবর। এবং খেয়াল করো যদি আমরা উলম্বের সাথে কোণ থিটা ধরে নিই তাহলে আমার এইটা হবে এ কস থিটা, এইটা হবে এ সাইন থিটা।
ঠিক আছে। কিন্তু যদি আমরা এভাবে যদি চিন্তা করতাম যে এটা এ ভেক্টর, এই কোণটাকে যদি আমরা থিটা ধরতাম, তাহলে তার আনুভূমিক উপাংশটা হতো এ কস থিটা এবং উলম্ব উপাংশটা হতো এ সাইন থিটা। শুধু মনে রাখবো আমরা কোণের সাথে কজ হবে, কোণের সাথে কজ হবে। তাহলে এখন আসলে আমরা এই লম্বাংশ ব্যবহার করে আমরা নদী নৌকা বা রিভার বোট প্রবলেম গুলো সলভ করব। স্রোতস্বিনী নদী এখানে আছে, অর্থাৎ এই নদীতে আমরা স্রোত ধরে নিব এবং এই নদীর দেখো দুইটা পাড় আমরা অঙ্কন করছি, ধরো এটা একটা পাড়, এটা আরেকটা পাড়। তো এই পাশে কোনো একজন ধরো সুইমার অথবা কোনো নৌকা চালক আমরা ধরে নিচ্ছি সে এই পজিশনে অবস্থান করতেছে, পাড়ের এই পয়েন্টে সে অবস্থান করতেছে এবং এই নদীতে স্রোতটা কোন দিকে প্রবাহিত হচ্ছে। তোমাকে নর্মালি সাধারণত পরীক্ষায় আনুভূমিক বরাবর অর্থাৎ পাড় বরাবর স্রোতটা দিবে, অর্থাৎ পাড়ের দিকে স্রোতটা প্রবাহিত হবে, অর্থাৎ নদীর যে স্রোত সেটা এভাবে প্রবাহিত হবে বেশিরভাগ ম্যাথে। কিন্তু আমরা যেহেতু কনসেপ্টটা ভেতর থেকে আয়ত্ত করতে চাই, এই জন্য আমরা এটা ইচ্ছা করে ফার্স্টেই শিখে নিব যে কিভাবে স্রোত যদি একটু পাড়ের সাথে নির্দিষ্ট কোণ করে থাকে। কারণ প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি জানি, অবশ্যই সব সময় স্রোত নদীর পাড় বরাবরই থাকবে না, এটা কিছুটা তির্যক ভাবেও থাকতে পারে, বিভিন্ন ভাবেই থাকতে পারে। তো আমরা কি করব, টপিকটা খুব ভালো মতো বোঝার জন্য আমরা ধরে নিব স্রোতটা পাড় বরাবর না থেকে অন্য কোনো একটা ভাবে আছে। ধরে নিচ্ছি এই পাড়ের সাথে স্রোত এভাবে কাজ করতেছে, অর্থাৎ এইভাবে নদীর পানিগুলো এই দিক থেকে এভাবে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে। তো আমরা এই যে কোণটা, এই কোণটার নাম ধরে নিচ্ছি, সাপোজ ধরেন এই কোণটার নাম আমরা ধরলাম আলফা, আলফা নামকরণ করলাম। আর এই পয়েন্টে ধরো একজন নৌকা চালক সেখানে অবস্থান করতেছে। এখন এই নৌকা চালক বিভিন্ন দিকে রওনা দিতে পারে, যেমন কোনো ম্যাথে তোমাকে বলবে হয়তো এই বরাবর রওনা দিতে, কোনো ম্যাথে বলবে একদম লম্ব বরাবর রওনা দিতে, অথবা কোনো ম্যাথে এই বরাবর দিতে পারে, অর্থাৎ বিভিন্ন ভাবেই রওনা দিতে হতে পারে আমাদের, এবং তার সাথে কিছু শর্ত জুড়ে দেওয়া থাকবে। কিন্তু আমরা প্রথমে কোনো শর্ত জুড়ে না দিয়ে আমরা একদম বেসিক কাজগুলোকে শিখে নিব, তারপর এখানে আমরা শর্তগুলো শিখবো, যেমন কিভাবে আমরা সবচেয়ে কম দূরত্বে নদী পার হতে পারি, অথবা কিভাবে আমরা সবচেয়ে কম সময়ে নদী পার হতে পারি, সেগুলো আমরা শেষে যেয়ে দেখব। তো ধরে নিচ্ছি আমরা আমাদের যে নৌকা চালক এখানে আছে সে ধরে নাও এই বরাবর রওনা দিচ্ছে, আমরা এই বেগটাকে আমরা ভি নামকরণ করলাম, এটা হলো নৌকার বেগ অথবা সাঁতারুর বেগ, আর এখানে ইউটা হলো স্রোতের বেগ। আচ্ছা, এখন দেখো নৌকাও অবশ্যই এটা পাড়ের সাথে কোণ তৈরি করে আছে, তো নৌকাটা পাড়ের সাথে যে কোণে আছে আমরা সেই কোণটাকে বিটা নামকরণ করলাম। স্রোতটাকে যদি পাড় বরাবর দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে বুঝতেছো এই যে আলফা কোণটা এটা আর থাকবে না, অর্থাৎ তখন আমরা জিরো ধরে নিব। অর্থাৎ যদি আমরা এটা শিখে নেই তাহলে স্রোত যদি সোজাও থাকে সেটাও আমরা করতে পারবো, যদি বাঁকা ভাবে দেওয়া থাকে সেটাও আমরা করতে পারবো। কিন্তু তুমি যদি শুরুতেই যদি শুধু পার বরাবর স্রোত দিয়ে শিখো তাহলে যে সূত্রগুলো আসবে সেগুলো কিন্তু এই বাঁকা ভাবে থাকা স্রোতের ক্ষেত্রে খাটবে না। এই জন্য এইটা শেখা বুদ্ধিমানের কাজ, তাদের সবগুলো নিয়ম শেখা হয়ে যায়। এই নদী পার হতে তার কত সময় লাগছে, অথবা তোমাকে জিজ্ঞেস করবে এই মাঝি, খেয়াল করে আমরা জানি যেহেতু সেই বরাবর রওনা দিচ্ছে, যদি এখানে কোনো স্রোত না থাকতো তাহলে অবশ্যই সে ওই বরাবরই নদী পার হতে পারতো। আর দেখো যেহেতু এখানে স্রোতটা এভাবে কাজ করতেছে, তাহলে এই নৌকা চালককে ওই স্রোতটা এসে কিছুটা আঘাত করবে, ফলে দেখা যাবে সে কিছুটা বেঁকে দূরে অন্য একটা জায়গায় যে পৌঁছে যাবে। যেমন দেখো এখানে আমরা যদি এই পার্টটাকে এক্সটেনশন করি, এখানে এটা হলো স্রোত এই বরাবর কাজ করতেছে এবং এটা হলো নৌকার বেগ, তাহলে অবশ্যই দেখো এই নৌকার বেগটাকে স্রোত এসে ধাক্কা দিলে দেখা যাবে যে এই নৌকা চালকটা হয়তো এই বরাবর কোথাও এসে পৌঁছে যাবে, ধরলাম এই পয়েন্ট এসে পৌঁছে গেল। ঠিক আছে, এইটাকে আমরা ভেক্টরের সংযোজনের সাথেও চিন্তা করতে পারি যে ইউ একটা ভেক্টর, ভি আরেকটা ভেক্টর, কারণ আমরা জানি বেগ হলো ভেক্টর রাশি, তাহলে ইউ এবং ভি দুটো ভেক্টর রাশি আছে, এদের লব্ধি বা যোগফল মিলিত রূপ এটা কাজ করবে এদের মাঝখান দিয়ে কোথাও একটা, তার যাত্রা বিন্দু কিন্তু এখানে, সে এখান থেকে যাত্রা শুরু করছে। এবং খেয়াল করে দেখো আমরা যদি ঠিক তীর বরাবর অপর একটা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্ট থেকে সে কিছুটা দূরে পৌঁছাইছে, তাই না? তাহলে এটাকে আমরা বলতেছি ডেভিয়েশন বা বিচ্যুতি, সে কতটুকু দূরে পৌঁছালো সেটাও আমাদের বের করতে হতে পারে।
তাহলে আমরা ব্যাপারটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের স্রোতের বেগ নৌকার বেগ থেকে প্রথমে আমরা সময়টা বের করতে চাই। তাহলে আমরা প্রথমে নির্ণয় করব নদী পার হতে তার কত সময় লাগবে, নদী পার হতে তার কত সময় লাগবে। এখন বাস্তব জীবনে যেটা হয়, স্রোত বা নৌকা কোনোটাই সাধারণত সমবেগে যায় না, কিন্তু আমরা ম্যাথ করার জন্য এখানে অবশ্যই ধরে নিব ইউ এবং ভি সমবেগ, সমবেগে এরা গতিশীল। তবে ত্বরণে গতিশীল হলেও সেই ম্যাথগুলো সলভ করা যায়, তবে আজকে আমরা শুধু সমবেগের ক্ষেত্রগুলোই দেখব। তা আমরা ফার্স্টে যেহেতু সমবেগে যাব, তাহলে আমরা সবাই জানি যে সমবেগে যে কোনো দূরত্ব এস ইজ ইকুয়ালস টু কি হয়, ভিটি হয়, দূরত্ব এস ইজ ইকুয়ালস টু ভিটি। এখন আমরা এই যে এস এর মানটা, ভি এর মান, এই যে যদি এখানে বসাইতে পারি তাহলে কিন্তু আমরা টি এর মানটা পেয়ে যাব। তো আমরা যেটা করব, খেয়াল করো, নদীর এই যে প্রস্থ যেটা আছে, আমরা জানি এই পার থেকে এই পারের যে দূরত্ব, এটা হলো নদীর প্রস্থ। আমরা তাকে যদি ডি নামকরণ করি, আমরা নদীর প্রস্থ নিলাম, তাহলে আমরা দূরত্বের জায়গায় যদি নদীর প্রস্থটা বসাই, তাহলে এই যে বেগটা যে আমরা নিব, এই বেগটা হবে নদীর প্রস্থ বরাবর বেগ। এখন একটা কথা একটু আমরা যদি ক্লিয়ার করি, যে মাঝি তো এই বরাবর রওনা দিচ্ছে, মাঝি এই বরাবর রওনা দিচ্ছে, এবং স্রোতের ধাক্কা খেয়ে সে এই ব্লু মার্কিং করা দাগ বরাবর সে পৌঁছাইছে, তাহলে তো তার আসল দূরত্ব সেটা তো হওয়া উচিত এই ব্লু মার্কিং করাটা। কথাটা কিন্তু আসলে ঠিক আছে, তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু আসলে এই ব্লু মার্কিং করাটাই। সে এই বরাবর রওনা দিলেও সে কিন্তু পৌঁছাইছে এই ব্লু মার্কিং বরাবর। কিন্তু যেহেতু আমরা এখনো এই ব্লু মার্ক করা দূরত্বটা আমরা জানি না, তাই আমরা কাজটা একটু অন্যভাবে করব। তো দেখো, যদি আমি এখানে এই সরণ বা এই দূরত্বের জায়গায় যদি নদীর প্রস্থের মানটা বসায় দেই, তাহলে আমাদের এখানে বেগটা নিতে হবে নদীর প্রস্থ বরাবর বেগ। বা কোনো কারণে যদি কোনোভাবে যদি তোমার এই দূরত্বটা জানা থাকে, আমরা এটাকে এবি নামকরণ করে দিলাম, যদি তোমার এবি দূরত্ব জানা থাকে, তাহলে তুমি এখানে দূরত্বের জায়গায় যদি এবি বসায় দাও, তাহলে এই বেগটা নিতে হবে এবি বরাবর বেগ। অর্থাৎ এক কথায় যদি বলি, তুমি এখানে সরণ যেটা নিবা, এই বেগটা নিতে হবে সেই বরাবর বেগ। তাহলে আমরা এখানে নদী পার হওয়ার যে কোনো সরণ এখানে বসাতে পারি, বাট মাথায় রাখতে হবে এখানে বেগটা হবে ওই বরাবর বেগ। যেমন আরেকটা উদাহরণ বলি, সেই কিন্তু দেখো নদী পার হতে হতে তার যাত্রা বিন্দু তো এখানে ছিল, তার অপোজিট পয়েন্ট তো এটা, সেখান থেকে কিন্তু সে অনেকখানি দূরে পৌঁছায় গেছে। খেয়াল করে দেখো, সে পার বরাবর অনেকখানি দূরে সরে গেছে স্রোতের ধাক্কাকে। তো এই যে দূরে সরে যাওয়া যে দূরত্বটা, এটাকে আমরা কি নামকরণ বললাম, বিচ্যুতি। এটাকে আমরা বিচ্যুতি নামকরণ করি এবং এটাকে আমরা ডিএক্স দিয়ে প্রকাশ করি, এই এতটুকু দূরত্ব। অর্থাৎ তার যাত্রা বিন্দু থেকে শুরু করে তীর বরাবর অপর বিন্দু থেকে সে যতটুকু দূরে পৌঁছে যাবে, এইটাকে আমরা বলতেছি তার বিচ্যুতি। এখন তুমি কিন্তু চাইলে এই দূরত্বের জায়গায় এই বিচ্যুতি মানটাও বসাতে পারো। তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখো এই বেগের মানটা কি নিতে হবে, ওই বিচ্যুতি বরাবর যে বেগগুলো আছে। তাহলে আমি যদি সহজভাবে তোমাকে বলি, আমরা এস ইজ ইকুয়ালস টু ভিটি সূত্রকে এখানে কয়েক ভাবে ব্যবহার করতে পারবো। যেমন আমি এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম সি। আমি প্রথমত 1 নম্বরে লিখতে পারবো, খেয়াল করো, আমি যদি এস এর জায়গায় মান বসাই এসি, রাইট, যদি এস এর জায়গায় মান বসাই আমি এসি, এসে যদি আমি দূরত্ব নেই, তাহলে আমাকে বেগ নিতে হবে এই এসি বরাবর যে বেগগুলো আছে, অর্থাৎ ভিএসি, এসি বরাবর আমাকে বেগগুলো নিতে হবে, এবং তাকে আমরা টাইম দিয়ে গুণ দিলে তখন এই টাইমের মানটা আমরা পেয়ে যাব। অথবা আমরা এই কাজটা আর কিভাবে করতে পারি, আমরা দূরত্ব যদি এসি না নেই, আমরা দূরত্ব যদি এবি নেই, তাহলে দূরত্বের জায়গায় এবি দূরত্ব নিতে চাই, এবি দূরত্ব নিতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই যে বেগ, সেটা এবি বরাবর বেগ এখানে বসাইতে হবে। আমরা সেগুলো খুঁজে বের করবো কিভাবে করা যায় সেটা। এবং আরেকটা কাজও কি করা যায় বলো, আমরা এখানে চাইলে তার বিচ্যুতি যেটুকু ছিল, অর্থাৎ পার বরাবর যে সরণ ছিল তার কতটুকু দূরে সরে গেছে সে, সেই মানটা যদি এখানে নেই, অর্থাৎ আমরা যদি বিসি দূরত্ব এখানে নেই, তাহলে আমার এখানে বেগ নিতে হবে বিসি বরাবর বেগ। অর্থাৎ এই তিনটা তুমি সমীকরণের মাধ্যমে এখানে নদী পার হওয়ার সময়টা বের করতে পারবে। আমরা যেহেতু খুব ডিটেলস আলোচনা করব, তাই আমরা একটু সময় নিয়ে ক্লাসটা করব, ঠিক আছে। এখানে নৌকার অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কতটুকু, প্রকৃত দূরত্ব, তাহলে অবশ্যই তুমি কোনটা বলবা, প্রকৃত পক্ষে সে তো ধাক্কাকে এবি বরাবর পৌঁছাইছে, তাহলে এখানে এবির পরিচয় কি, নৌকার প্রকৃত পক্ষে অতিক্রান্ত দূরত্ব। আমরা এই যে তিনটা যে দূরত্ব লিখছি এখানে, প্রত্যেকটা পরিচয়টা আমি বলে দিই তোমাকে। যেমন এখানে এসি, তোমরা দেখতে পাচ্ছ এখানে এসি হলো নদীর প্রস্থ, ঠিক আছে, এসিটা হলো নদীর প্রস্থ।
এবার যদি আমরা এবির পরিচয়টা বলি, এবি, তাহলে এবির পরিচয় কি ছিল? এটা ছিল প্রকৃত দূরত্ব, প্রকৃত দূরত্ব যেটা এই নৌকা চালকটা অতিক্রম করছে, প্রকৃত দূরত্ব। এবং যদি আমি এখান থেকে বিসির পরিচয়টা বলি, বিসি এটা হলো সেটা যাত্রা স্থান থেকে যতটুকু দূরে গিয়ে পৌঁছাইছে। দেখো যদিও এটার আরো অনেকগুলো নাম আছে, যেমন আমরা বিচ্যুতিকে বলতে পারি, দেখো এটা কি পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্ব বলতে পারি, অনেকে এটা আনুভূমিক দূরত্ব বলে, রাইট? তাহলে আমরা তিনটা দূরত্ব দেখলাম নদী নৌকার ক্ষেত্রে আমাদের লাগবে। তাহলে আমার মনে হয় এই বিষয় পরিচয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নদী নৌকা দেখো এখানে স্রোতের বেগ হচ্ছে ইউ, এবং আমাদের আমি আলাদা করে দেখো এখানে আলাদা করে আরেকটা ছবি আঁকবো আলাদা করে, যেখানে আমি শুধুমাত্র নৌকার বেগটা রাখবো। আমি বোঝানোর সুবিধার জন্য স্রোতের বেগ আর নৌকার বেগটাকে একটু আলাদা করে আঁকছি। তো আমরা জানি স্রোতের বেগটা পারের সাথে আমরা আলফা কোণ ধরে নিছিলাম, এবং নৌকার বেগটা পারের সাথে আমরা বিটা কোণ ধরে নিছিলাম। তাহলে এখান থেকে যে সূত্রগুলো তৈরি করব মাথায় রাখতে হবে, কোণগুলো অবশ্যই পারের সাথে চিন্তা করতে হবে। তাহলে আমরা একটু আগে খেয়াল করে দেখো, একটু আগে আমরা কিন্তু উপাংশ লম্বাংশ পদ্ধতিটা শিখছি, যে আমরা জানি যে কোনো একটা ভেক্টরকে দুইটা লম্ব দিকে বিভক্ত করা যায়। তা আমাদের দেখো ইউ, এটাও তো একটা ভেক্টর রাশি, তাহলে আমরা এটাকে কি করব? দুইটা লম্ব দিকে বিভক্ত করব, যার একটা আমরা নিব আনুভূমিক এক্স অক্ষ বরাবর, এবং অপরটা আমরা নিব উলম্ব ওয়াই অক্ষ বরাবর, উলম্ব ওয়াই অক্ষ বরাবর। এখন অনেকের মনে একটা কনফিউশন থাকতে পারে, সেটা হলো এক্স অক্ষের তো দুইটা দিক হয়, একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক সাইড, অনুরূপভাবে ওয়াই অক্ষেরও একটা পজিটিভ নেগেটিভ সাইড আছে। তাহলে আমরা লম্বাংশ উপপাদ্যের সময় সর্বদাই কি এক্স অক্ষের পজিটিভ আর ওয়াই অক্ষের পজিটিভ ব্যবহার করব কিনা, অর্থাৎ আমরা সবসময় কি এটা প্রথম চতুর্ভাগে আঁকবো কিনা? উত্তরটা হলো না, আমরা এটাকে সবসময় চতুর্ভাগ বুঝে আঁকবো। যেমন দেখো এখানে আমাদের প্রদত্ত যে ভেক্টরটা ইউ, যাকে আমরা উপাংশে ভাগ করব, সে প্রথম চতুর্ভাগে আছে, এই জন্য আমরা এক্স অক্ষের পজিটিভ আর ওয়াই অক্ষের পজিটিভ ব্যবহার করছি। যদি কখনো দেখো যে ইউটা দ্বিতীয় চতুর্ভাগে আঁকানো আছে, তাহলে তোমাকে দ্বিতীয় চতুর্ভাগেই উপাংশগুলো নিতে হবে, অর্থাৎ তখন একটা হবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এবং অপরটা হবে ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর। ঠিক আছে, এভাবে যে কোনো চতুর্ভাগে যদি দেয় সেই অনুযায়ী আমরা আঁকবো। তাহলে ফার্স্টে খেয়াল করো, এটা যদি ইউ হয়ে থাকে, যেমনটা আমরা একটু আগে আলোচনা করছি, তাহলে এই মানটা হওয়া উচিত কত? ইউ কজ আলফা, এবং এই মানটা কত হওয়া উচিত? ইউ সাইন আলফা। কারণ আমরা জানি উপাংশ দুইটা হয়, একটা হয় ইউ কজ আলফা আর একটা হয় ইউ সাইন আলফা। যেহেতু আমি এখানে কোনটা আলফা নাম দিছি, তুমি থিটা নাম দিলে বলতে ইউ কস থিটা, ইউ সাইন থিটা। এবং এটাই কেন কস থিটা ধরলাম? আমরা প্রমাণের মাধ্যমে দেখছি একটু আগে যে যার সাথে কোণ ধরা হয় সেইখানে কস ত্রিকোণমিতিক অনুপাতটা ব্যবহার হয়, এবং অপর অংশে আমরা সাইন ব্যবহার করি। তাহলে আমরা এটাকে উপাংশে বিভক্ত করে ফেলছি। এখন যেহেতু খেয়াল করে দেখো, যেহেতু তুমি স্রোতকে দুই ভাগে বিভক্ত করে ফেলছো, স্রোতের বেগটাকে দুই ভাগে ভাগ করে ফেলছো, তাহলে এইটার কিন্তু আমার এখন আর কোনো প্রয়োজন নাই। যেমন তুমি যদি কোনো একটা বস্তুকে ভেঙে যদি দুই টুকরা করো, তাহলে অবশ্যই আর মূল জিনিসটা আর থাকে না, তখন শুধু উপাংশ দুটোই থাকে, অর্থাৎ বিভাজিত অংশই থাকে। তো আমরা এখানে যেহেতু স্রোতকে দুই ভাগে বিভক্ত করে ফেলছি, তাহলে স্রোতের কোনো প্রয়োজন আমাদের এখানে আর নাই, আমরা উপাংশগুলি ব্যবহার করব নেক্সট কাজগুলোতে। অনুরূপভাবে যদি আমি ভি এর উপাংশগুলো নেই, এটাও প্রথম চতুর্ভাগে আছে, তাহলে এর একটা উপাংশ আমরা বলবো ভি কস বিটা, যেহেতু এখানে কোনটা এখানে ধরা হয়েছে, আর অপর উপাংশটা হবে ভি সাইন বিটা। এবং একইভাবে আমি এখান থেকে ভি আর কোনো ব্যবহার করার প্রয়োজন নাই। যদি আমি এই দুইটা ছবিকে যদি একত্র করি, এই দুইটা ছবি মিলে যদি আমি একত্রে একটা ছবি চিন্তা করি, সেটা কেমন হবে? ধরে নাও এই হচ্ছে সেই নদী, এবং দেখো তুমি যদি খেয়াল করো নদীর ডান দিক বরাবর, অর্থাৎ আমার আঁকানো অনুযায়ী ডান দিক বরাবর একটা স্রোতের উপাংশ আছে এখানে ইউ কজ আলফা, এবং খেয়াল করো নৌকার বেগ থেকেও কিন্তু একটা উপাংশ আমরা এই বরাবর পাচ্ছি, যেটা হলো ভি কজ বিটা। তাহলে তুমি চিন্তা করো তো নদীর এই পার বরাবর, নদীর পার বরাবর মোট কতটুকু বেগ এখানে কাজ করতেছে? একটা হলো স্রোত থেকে আসতেছে একটা অংশ, আরেকটা নৌকার বেগ থেকেও কিন্তু একটা অংশ আসতেছে। তাহলে আমরা কিন্তু অবশ্যই বলতে পারি এখানে নদীর পার বরাবর মোট বেগ হলো ইউ কজ আলফা প্লাস ভি কজ বিটা। ঠিক আছে, ইউ কজ আলফা প্লাস ভি কজ বিটা। এবং খেয়াল করো যদি আমরা উলম্ব বরাবর দেখি, অর্থাৎ ওই পারের দিকে যদি আমরা বেগগুলো দেখি, তাহলে এই বরাবর আমরা দুইটা বেগ পাচ্ছি, একটা হলো ইউ সাইন আলফা
আরেকটা হচ্ছে ভি সাইন বিটা। অর্থাৎ আমাদের কিন্তু এখন আর এই দুটা ছবি কোনো প্রয়োজন নাই, আমরা এই দুটা থেকে কি করলাম বলো, দুইটা বেগকে চারটা বেগে বিভক্ত করছি এবং এটা এখন আনুভূমিক এবং উলম্ব বরাবর আছে। এখন তুমি যদি একটু আগের ছবির সাথে এখানে যদি একটু কম্পেয়ার করো, একটু আগে যে আমরা ছবিটা আঁকছিলাম সেখানে মনে করে দেখো আমরা এই পয়েন্টটার নাম ধরছিলাম সি বিন্দু, এই পয়েন্টটার নাম ধরছিলাম এ বিন্দু, এবং দেখো মাঝি এই বরাবর যাত্রা করছিল, মাঝি এই বরাবর যাত্রা করছিল, এবং আমরা বলছি যে স্রোতের ধাক্কায় সে ওই পয়েন্ট থেকে কিছুটা দূরে, ধরে নাও সে এই বরাবর এই পয়েন্টে পৌঁছে গেছিল, এবং এই পয়েন্টে আমরা কি নাম দিচ্ছিলাম বলো, বি বিন্দু। তোমরা আগের ছবিটা যদি খেয়াল করো, স্রোতের সে কিন্তু রওনা দিচ্ছে এই বরাবর আমরা আঁকছিলাম মাঝির বেগ ভি, খেয়াল করে দেখো, কিন্তু স্রোতের ধাক্কায় সে কিছুটা দূরে সরে গেছিল। এটা আমি আর আঁকতেছি না এখানে। তাহলে এই ছবি অনুযায়ী খেয়াল করো আমরা কি করতেছিলাম, টাইম বের করতে চাই। তাহলে আমরা প্রথম যে মেথডটা ওখানে লিখছিলাম সেটা কি বলো, এসি ইজ ইকুয়ালস টু, রাইট, এসি ইজ ইকুয়ালস টু কি বলছিলাম বলো, এসি বরাবর বেগ ইনটু সময়। তাহলে আমরা খেয়াল করো এসি যে দূরত্বটা এটা আসলে কি নির্দেশ করে বলছি বলো, নদীর প্রস্থ, যাকে আমরা ডি প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারি। নদীর প্রস্থ ডি প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং খেয়াল করো এটা কিন্তু দূরত্ব অবশ্যই একটা। আর এই যে ভিএসি, এসি বরাবর বেগ, তুমি ছবির দিকে তাকাও, এসি বরাবর অর্থাৎ উলম্ব বরাবর এখানে আমরা যদি বলি মোট কতটুকু বেগ আছে বলো, ভি ইউ সাইন আলফা প্লাস ভি সাইন বিটা। তাহলে আমরা এখানে ইউজ করব ইউ সাইন আলফা প্লাস ভি সাইন বিটা, সাথে এখানে সময়টা গুণাকারে আছে। তাহলে যদি তুমি সময়ের মানটা এখান থেকে বের করতে চাও তাহলে তুমি কি সূত্র লিখবা, অবশ্যই ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা প্লাস ভি সাইন বিটা। এটাই হলো নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। যদি আমাকে নদীর প্রস্থ বলে দেওয়া থাকে, এটা প্রথম সূত্র আমাদের ফর্মুলা 1, সময় বের করার প্রথম সূত্র এটা। এরকম আরো আমরা দুইটা সূত্র দেখবো। তাহলে যদি আমাকে নদীর প্রস্থ দিয়ে দেওয়া থাকে, স্রোতের বেগ, নৌকার বেগ, এবং এটা পাড়ের সাথে কতক্ষণ তৈরি করে আছে, যদি আমরা এগুলো জানতে পারি তাহলে এই সূত্রে যদি আমরা মান বসায় দিই তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তবে এখানে একটা নোট তোমরা লিখে রাখতে পারো, সেটা হলো যেহেতু আমি তোমাদের বলছি মেজরিটি ম্যাথগুলোতেই পরীক্ষায় স্রোতটা কিভাবে দিবে, পার বরাবর দিয়ে দিবে। বেশিরভাগ তুমি 100টা ম্যাথ সলভ করলে 99টা ম্যাথেই দেখবো যে আমাদের পার বরাবর স্রোত দেওয়া আছে। তাহলে বলো তো এই ক্ষেত্রে স্রোতের বেগটা পারের সাথে কি কোনো কোণ তৈরি করছে, করে নাই, অর্থাৎ কোণটা 0 ডিগ্রি। তো আমরা যদি সেই কাজটা যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো যদি 0 ডিগ্রি আলফা যদি 0 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে সময়ের সূত্র কি দাঁড়াচ্ছে দেখো, ডি ডিভাইডেড বাই, আমরা জানি সাইন 0 এর ভ্যালু হয় 0, তাহলে শুধুমাত্র এখানে কি থাকবে, ভি সাইন বিটা। এবং তোমরা এই ফর্মুলাই বিভিন্ন রাইটারের বইগুলোতে দেখবা, এবং সাধারণত সবাই এই সূত্রটাই মুখস্থ করে, কারণ যেহেতু পরীক্ষায় বেশি লাগে। বাট আমরা যারা ভালো করতে চাই তারা অবশ্যই এই সূত্রটা মাথায় রাখবো, কারণ এটা তোমাকে যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে সাহায্য করবে। হোয়েন স্রোতটা কি বরাবর থাকবে, স্রোত পার বরাবর, স্রোত যদি পার বরাবর থাকে তখনই আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের কিন্তু একটা ফর্মুলা শেষ। এটা হলো সেই নদী, এবং খেয়াল করো নদীর আমরা এই বরাবর একটু আগে আমরা টোটাল বেগ কত পাইছি, ইউ কজ আলফা প্লাস ভি কজ বিটা। আর আমরা এই বরাবর মোট কত বেগ পাইছি, সেটা হলো ইউ সাইন আলফা প্লাস ভি সাইন বিটা। এবং আমরা এই পয়েন্টটা এ নাম ধরছি, এটা ছিল সি পয়েন্ট এবং এটা ছিল বি পয়েন্ট। এখন আমরা বিসি দূরত্বের সাহায্যে, অর্থাৎ এই যে দূরত্বটা, এই দূরত্বের সাহায্যে আমরা সময় বের করার চেষ্টা করব। এবং খেয়াল করে দেখো আমরা জানি নৌকা কিন্তু আলটিমেটলি এই বরাবর পৌঁছাইছিল, এই বরাবর রওনা দেয় নাই, রওনা কিন্তু আরেকটু এদিকে দিয়েছিল, আশা করি মনে আছে তোমাদের। এই বরাবর রওনা দিচ্ছে, স্রোতের ধাক্কায় এই বরাবর পৌঁছাইছে। তাহলে এটা তার প্রকৃত দূরত্ব আমরা বলছিলাম। তো এটা আমরা এখন ব্যবহার করবো না, আমরা এখন এই বিসি দূরত্বের সাহায্য নিব। তো তুমি খেয়াল করো যেহেতু সেখান থেকে যাত্রা শুরু করছে, তার অপোজিট পয়েন্ট থেকে সে যত দূরে পৌঁছাইলো এই দূরত্বকে আমরা ডিএক্স বা বিচ্যুতি নাম বলছিলাম। বিচ্যুত ওয়ার্ডটার অর্থই তো এরকম যে কতটুকু সরে গেছে সেটাই বোঝায়। তাহলে আমরা যদি এখন সমবেগের সূত্র ব্যবহার করি, এস ইজ ইকুয়ালস টু ভিটি,
তাহলে খেয়াল করো আমরা এখানে দূরত্বের জায়গায় ব্যবহার করতেছি ডিএক্স বা বিসি, যেটাই তুমি বলো। তাহলে এই যে দূরত্বটা তোমরা একটু খেয়াল করো তো, এই দূরত্বটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা বলতেছি ডিএক্স দূরত্বটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে বলো এখানকার যে বেগটা আছে, আমরা কি বলছিলাম, তুমি দূরত্ব জানিবা, বেগটা সেই বরাবর বেগ তোমাকে ধরতে হবে। তাহলে আমরা এখানে এক্স অক্ষ বরাবর কি বেগ আছে সেটাই এখানে বসাবো। তাহলে দেখো আমাদের এই অঙ্কিত ছবিতে এই দুটা বেগ কিন্তু ওয়াই অক্ষ বরাবর ছিল, যেটা আমি একটু আগে ব্যবহার করছি, কিন্তু এক্স অক্ষ বরাবর মোট বেগ কিন্তু এই এতটুকু। তাহলে আমরা সেটা যদি এখানে লিখি, ইউ কজ আলফা প্লাস ভি কজ বিটা ইন্টু টি। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা যদি টাইম বের করতে চাই, তাহলে টাইমের ফর্মুলা আমরা কি বলতে পারবো বলো? ডিএক্স ডিভাইডেড বাই ইউ কজ আলফা প্লাস ভি কজ বিটা। তাহলে এটা কিন্তু আমাদের টাইম বের করার আরো একটা ফর্মুলা। এবং সাধারণত আমরা সময় নির্ণয়ের ম্যাথগুলোতে প্রথম ফর্মুলাটাই ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে প্রথম ফর্মুলাই ব্যবহার করি। বাট এই যে দ্বিতীয় ফর্মুলাটা, এটাও তুমি কিন্তু ইউজ করতে পারো, কিন্তু আমরা সাধারণত কি করি, এই ফর্মুলাটা সময় নির্ণয়ের চেয়ে এটা বিচ্যুতি নির্ণয়ের কাছে বেশি ব্যবহার করি। যেমন ধরো তুমি প্রথম পদ্ধতির সাহায্যে সময় বের করে আনছো গ নাম্বার ম্যাথের জন্য, তোমাকে দেখা গেল পরের ম্যাথে বিচ্যুতি বের করতে বলতেছে অথবা আনুভূমিক সরণ বের করতে বলতেছে। তখন আমরা কি করি, আমরা এই ফর্মুলাটা লিখি, এটাতে একই কথাই বলো। তো এই ফর্মুলাটা আমরা লিখি, লেখার পরে এখানে এই মানগুলো বসাই এবং যে সময়টা আমরা বের করে আনছি সেটা যদি এখানে বসাইতে পারি, তাহলে বিচ্যুতির মানটাও কিন্তু এখান থেকে বের হয়ে যায়। অর্থাৎ এই সূত্রের আসলে আমরা দুটো সূত্র শিখলাম সময় বের করার জন্যই না, যদি আমাকে কখনো বিচ্যুতি চাওয়া হয় তাহলে আমরা সেটাও কিন্তু বের করতে পারবো। অথবা এমনও তো হতে পারে কোনো একটা ম্যাথে নদীর প্রস্থই তোমাকে বের করতে বললো, নদীর প্রস্থ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরো তখন তোমার এই ডিএক্স এর মানটাই জানা আছে, তাহলে আমরা ডিএক্স এর হেল্প নিয়ে টাইমটাকে বের করব এবং প্রথম ফর্মুলায় টাইমের মানটা বসিয়ে নদীর প্রস্থ বের করতে পারবো। অর্থাৎ এটা ভ্যারাইটি অফ ইউজ এগুলোর আছে। তাহলে আমরা দুইটা ফর্মুলা কিন্তু শিখে ফেলছি। আর থার্ড যে ফর্মুলা, সেটা শেখার জন্য আমাদের ভেক্টরের লব্ধি টপিকটা নিয়ে আলোচনা করতে হবে। যেহেতু আমি এখনো লব্ধি নিয়ে আলোচনা করি নাই, তাই আমি থার্ড ফর্মুলাটা এটা আমরা কিছুদিন পর শিখবো, আমার ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে আমি সেটা আলোচনা করবো। তাহলে আমরা তিনটা পদ্ধতি থাকলো, আমরা প্রথম দুটো নিয়ে আজকে আলোচনা করলাম, কারণ উপাংশের সাহায্যে এই দুটো ব্যাখ্যা করা যায়। থার্ড যে পদ্ধতিটা আছে এটার জন্য আমাদের ভেক্টরের যোজন জানতে হবে, লব্ধি যাকে বলে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব। পরীক্ষায় তোমাকে প্রশ্নে একটা শর্ত বলে দিতে পারে যে একজন মাঝির তথ্য দিয়ে দিল, নদীর তথ্য দিয়ে দিল, তোমাকে জিজ্ঞেস করবে এই মাঝিটা সবচেয়ে কম সময়ে নদী পার হতে পারবে কিনা, অথবা সে যে নদী পার হলো তার অতিক্রান্ত দূরত্বটা সবচেয়ে কম ছিল কিনা। তো আমরা এই দুটো টাইপকে স্পেশাল নামে ডাকি। আমরা দুইটা ভাগে দেখে পড়বো, একটা হলো কেস ওয়ান, এটাকে আমরা বলতেছি ন্যূনতম দূরত্বে নদী পারাপার। ন্যূনতম দূরত্বে নদী পারাপার। আমরা কিন্তু প্রথম যেটা আলোচনা করলাম যে সময় সূত্রগুলো যে পড়লাম, এই সূত্রগুলো কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য, সব ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। জাস্ট আমরা এখানে আলাদা করে এই শর্ত জুড়ে দিচ্ছি যে আমি ন্যূনতম দূরত্বে কিভাবে নদী পার হতে পারি। ধরে নাও যে এটাই হলো নদী, তাহলে নদীর এক পারে এই পয়েন্ট ছিল আমাদের এখানে, এবং আমি এই পয়েন্ট থেকে নদী পার হতে চাই কেমন ডিস্টেন্সে, মিনিমাম ডিস্টেন্স। এবং তোমরা অবশ্যই জানো কোনো একটা পয়েন্ট থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে এই লম্ব দূরত্বটাই হয় সর্বনিম্ন দূরত্ব। অর্থাৎ যদি কোনো মাঝি এই বরাবর পৌঁছাতে পারে, সোজা একদম লম্ব বরাবর যদি পৌঁছাতে পারে, তাহলে দেখো সে যদি এভাবে পৌঁছাইতো সেই ডিস্টেন্সের চেয়ে অবশ্যই এটা কম, সে যদি এভাবে পৌঁছাইতো এটার চেয়েও অবশ্যই এই ডিস্টেন্সটা কম। অর্থাৎ সে যদি এই বরাবর যদি পৌঁছাতে পারে, আমি কিন্তু রওনা বলি নাই, বলছে যদি সে এই বরাবর পৌঁছাতে পারে তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা সবচেয়ে কম হবে। তো দেখো আমরা এই পয়েন্টটার নাম দিলাম এ এবং এই পয়েন্টটার নাম দিলাম হলো বি, এবং আমাদের টার্গেট কি বলো, এখানে মাঝির টার্গেট হলো বি বিন্দুতে পৌঁছানো, বি বিন্দুতে পৌঁছানো। যেহেতু এটা খেয়াল করো একদম সোজা নদী পার হয়েছে, এই জন্য অনেকে ন্যূনতম দূরত্ব নদী পারাপারকে বলে সোজাসুজি বা আড়াআড়ি নদী পারাপার। ঠিক আছে, দেখো এটা কিছুটা আড়াআড়ি ভাবে আছে, তো সোজাসুজি বা আড়াআড়ি নদী পারাপার নামেও তুমি এটাকে ডাকতে পারো।
তো এটা কিভাবে সম্ভব এখন এটা দেখো, ধরে নিচ্ছি যে স্রোত ধরো এই বরাবর কাজ করতেছে, এটা হলো স্রোত, এই বরাবর ইউ আছে, এবং খেয়াল করে দেখো এটা কিন্তু অনেকভাবে ব্যাখ্যা করা যায়। আমরা আজকে এটা ব্যাখ্যা করব উপাংশের মাধ্যমে। ধরে নাও এই বরাবর একটা মাঝি ধরো এই বরাবর রওনা দিল, তো সে ইচ্ছা করে দেখে একটু বাঁকা হয়ে রওনা দিচ্ছে। তো এই বাঁকা হয়ে রওনা দেওয়ার কারণ কি? সে অবশ্যই জানে যেহেতু আমাকে সোজা পৌঁছাইতে হবে এবং নদীতে স্রোত আছে, আমি যদি সোজা রওনা দিতাম তাহলে অবশ্যই স্রোত দেখো এইভাবে প্রবাহিত হচ্ছে, খেয়াল করো স্রোতটা এইভাবে প্রবাহিত হচ্ছে, তখন এই রওনাকৃত মাঝিকে স্রোত ধাক্কা দিয়ে একটু দূরে সরাই দিত। এই জন্য সে ধাক্কা খাওয়ার প্রস্তুতি আগেই নিয়ে একটু বেঁকে রওনা দিচ্ছে, যাতে স্রোতের ধাক্কায় সে সোজা হয়ে যেতে পারে। এখন কতটুকু বেগে রওনা দিবে, কত বেগে রওনা দিবে, সেগুলো অবশ্যই গাণিতিক হিসাবের ব্যাপার। তাহলে আমরা প্রথমে একটা কাজ করে নিই। আমরা এখানে দেখো স্রোতটা পার বরাবর নিচ্ছি, এটা কিন্তু বাঁকা ভাবেও থাকতে পারে। আর এই যে কোণটা, এই কোণটার আমরা নাম দিয়ে দিলাম ধরো আলফা বা বিটা, তুমি যে কোনো কোণ নাম দিতে পারো, তো আমরা আলফা কোণ নাম দিলাম। এখন আমাদের উদ্দেশ্য কিন্তু মুখস্থ করে না, আমরা এখান থেকে কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করতেছি। তাহলে খেয়াল করো এই যে ভি বরাবর যে নৌকাটা আছে তার উদ্দেশ্য কি বলো, এই বরাবর কিন্তু পৌঁছানো, তাই না? আমরা এই যে দেখো ভি যে ভেক্টরটা আছে, নৌকার যে বেগ, এইটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করব। এটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করব। তো খেয়াল করো এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি জানি বলো তো দেখি, আমি যদি আলাদা করে ছবিটা এখানে আঁকানো ট্রাই করি, যে এই বরাবর হচ্ছে ভি ভেক্টরটা আছে, এটা আমার উলম্ব y অক্ষ, এটা হলো আনুভূমিক x অক্ষ, এবং এখানে আমি x অক্ষটা পজিটিভ অংশ না নিয়ে নেগেটিভটা কেন নিলাম আশা করি বুঝতে পারছো, যেটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, এই জন্য এই দুটো অংশ আমাকে নিতে হয়েছে। এবং খেয়াল করো এই যে কোণের যে মানটুকু, এই মানটা কিন্তু পাই মাইনাস আলফা। এই কারণটা কি দেখো, এই যে টোটাল যে অ্যাঙ্গেলটা এখানে এটা 180 ডিগ্রি, তার মধ্যে এতটুকু হলো আলফা, তাহলে অবশ্যই এইটুকু কি হবে 180 মাইনাস আলফা, সেটাই আমরা ধরছি। এখন নিয়ম অনুযায়ী আমরা কি জানি বলো, ভি এর দুইটা উপাংশ থাকে, একটা কস দিয়ে হয়, একটা সাইন দিয়ে হয়। কোনটা কস দিয়ে লিখবো, যেটা কোণের সাথে থাকবে সেটা হবে কস দিয়ে। তাহলে দেখো এখানে আমরা কোণ তো অবশ্যই y অক্ষে ধরি নাই, ধরছে এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা এক্স অক্ষটাকে লিখবো ভি কস যতটুকু কোণ তুমি ধরছো পাই মাইনাস আলফা, এবং y অক্ষ বরাবর কি লিখবো আমরা ভি সাইন পাই মাইনাস আলফা। আবার খেয়াল করো এখানে টোটাল কোণ ছিল আলফা, তাহলে এইটুকু হবে 180 মাইনাস আলফা, যেটা আমরা এখানে লিখছি আলাদা করে। ভি এর উপাংশ দুইটা হয়, একটা কস দিয়ে একটা সাইন দিয়ে। আমরা কোনটাকে কস ধরবো, যেখানে কোণ ধরেছি সেই বরাবর হবে কস, অর্থাৎ ওই অক্ষে আমরা কস নিব, এবং অপর অক্ষে আমরা সাইন নিব, এবং অ্যাঙ্গেল হিসেবে যেটুকু মার্ক করছি সেটাই আমরা দুই জায়গায় বসাবো। কেউ চাইলে কিন্তু এমনটাও করতে পারো যে এই টোটাল কোণটা যেহেতু আলফা, তার মধ্যে দেখো এতটুকু তো 90, তাহলে আমরা চাইলেই কিন্তু এই কোণটাকে বলতে পারতাম আলফা মাইনাস 90, আলফা মাইনাস 90, এবং সেই হিসাবে ধরলে কিন্তু আমরা এই উপাংশটা পাইতাম ভি কজ আলফা মাইনাস 90, এবং এটা পাইতাম ভি সাইন আলফা মাইনাস 90, এবং দুটো উত্তর কিন্তু একই আসতো, তোমরা ট্রাই করে দেখতে পারো। তাহলে আমরা যদি এটার মান বের করি, দেখো এটা পাই মাইনাস সামথিং, তো এটা সাইন, এটা পজিটিভ একটা মান আসবে, সাইন আলফা বলতে পারি আমরা, ত্রিকোণমিতি তোমরা বুঝো। আর যদি আমরা ভি কস পাই মাইনাস আলফা নিই, তাহলে খেয়াল করো আমরা জানি পাই মাইনাস সামথিং এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে কজের ভ্যালুটা আসে নেগেটিভ, আমরা এটাকে বলবো মাইনাস ভি কজ আলফা, মাইনাস ভি কজ আলফা। সেকেন্ড কোয়াড্রেন্ট এটা যেমন দেখতে পাচ্ছ, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সো সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মান কি আসে নেগেটিভ আসে। যেহেতু আমি এখানে মাইনাস দিছি, সো আমি কিন্তু আর পাইটা দিতে পারবো না এখানে। তাহলে আমরা যদি একটু সিম্পলিফাই করে নিই, দেখো নৌকার বেগ ভি, তার দুইটা উপাংশ এখানে আছে, একটা হলো মাইনাস ভি কজ আলফা, আর একটা হলো ভি সাইন আলফা। এদিকে যদি আমরা ছবিতে যদি ফেরত পাঠাই, তাহলে খেয়াল করো এই বরাবর আমরা কত পাইছি বলো, দেখে দেখে বলো, ভি সাইন আলফা, এবং আমরা এই বরাবর পাইছি মাইনাস ভি কজ আলফা। এখন এখান থেকে আমরা দেখা এটা কিভাবে আমাদের টার্গেটে আমরা পৌঁছাতে পারি। আমাদের টার্গেট কি ছিল আশা করি মনে আছে, একদম সোজা এই বি বিন্দুতে পৌঁছানো। আমরা কিন্তু রওনা দিচ্ছিলাম বাঁকা হয়ে, বাট পৌঁছাতে চাই এই বরাবর। তো ব্যাপারটা চিন্তা করো, আমাদের কিন্তু আর নৌকার বেগ নেওয়ার কোনো প্রয়োজন আর নাই। কেন নাই বলো, কারণ আমরা নৌকার বেগের দুটো উপাংশ নিয়ে নিছি, যার উপাংশ নিব তাকে আর নেওয়া যাবে না। ওকে, এখন আমার কাছে টোটাল বেগ কয়টা আছে খেয়াল করো তো, তিনটা বেগ আছে টোটাল। আমার কাছে একটা আছে ইউ, এই বরাবর মাইনাস ভি কজ আলফা, এই বরাবর আমার ভি সাইন আলফা আছে। তোমার টার্গেট হলো দুইটা, এক তুমি কি করতে চাও, তোমার সোজা একটা গন্তব্যে ধরো তুমি পৌঁছাতে চাও,
কিন্তু তুমি সোজা যে গন্তব্যে পৌঁছাতে চাও সেই পথের বাধা হিসেবে ধর একজন তোমাকে অন্যদিকে টানতেছে। যেমন এই নৌকাটা কিন্তু দেখো সে এই বরাবর রওনা দিছে এবং এই বরাবর স্রোত কাজ করতেছিল, তাহলে স্রোত তাকে এই বরাবর টানতেছিল। তাহলে সে কি করলো দেখো, নৌকার বেগটা দুই অংশে ভাগ করে একটা অংশ তাকে ওই সোজা তার টার্গেট বরাবর নিয়ে যাবে, আর অপর যে অংশটা আছে সেটা স্রোতের সাথে ফাইট দিবে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? আমরা নৌকার বেগটাকে দুটো অংশে ভাগ করে দিলাম, দুইটা রোল প্লে করবে সে। একটা রোল কি হবে, সে স্রোতকে মোকাবেলা করবে এবং ততক্ষণে অপর যে বেগটা, নৌকার যে অপর যে অংশটা, সেটা কি করবে বলো, তাকে তার গন্তব্য বরাবর নিয়ে যাবে। এখন যদি এমন হয় কথার কথা যে এই পাশের শত্রুর অর্থাৎ স্রোতের বেগের মান হলো 10, আর এই পাশের যে তার উপাংশটা সেটা হয়েছে ধরো 5, তাহলে অবশ্যই যেটা হবে, এই 5 এই 10কে তো ফাইট দিতে পারবে না, কিছুটা ওকে আঘাত করতে পারবে, কিন্তু আলটিমেটলি কি হবে, এই 5 এই 10কে ফাইট দিতে পারবে না। তাহলে এই পাশে যদি 5 থাকে, এই পাশে যদি 10 থাকে, তাহলে এই 5 তো ওই 10-এর 5কে কেটে ফেলবে এবং দেখা যাবে তখন এটা একদম 0 হয়ে যাবে আর এখানে 5 পরিমাণ থেকে যাবে। কিন্তু স্টিল শত্রুর তো 5 অবশিষ্ট আছে, সেই 5 কিন্তু তখন দেখো এইজন যে যাচ্ছিল তাকে এদিকে টান দিবে। তাহলে আমাদের কি হওয়া প্রয়োজন এখানে বলো, এখানে যে পরিমাণ স্রোতের মান থাকবে ঠিক তার সমপরিমাণ মান যদি এই পাশেও আমরা আনতে পারি, যদি এই টোটালটার ভ্যালুও যদি 10 আনতে পারি আমরা, তখন দেখো ডান পাশের 10কে বাম পাশের 10 কিন্তু কাটাকাটি ব্যালেন্স করে ফেলবে। তখন কি হবে বলো, এই টার্গেটে পৌঁছানোর যে বেগটা তাকে কিন্তু আর কেউ বাধা প্রদান করতে পারবে না। ঠিক আছে, তবে এখানে আরেকটা নোট আমরা একটু মনে রাখি, যদি কোনো কারণে এই পাশের মানটা যদি বড় হয়ে যায়, ধরো 12 হয়ে গেছে, এটা কোনো কারণে এই পাশটা বড় হয়ে গেল, এইবার চিন্তা করো তো, এটা হলো নিজের বিপদ নিজে ডেকে আনার মতো ব্যাপারটা হয়েছে। কিরকম, এই 10 আর এই 12 কাটাকাটি করলে এবার কিন্তু এই পাশেই 2 থেকে যাবে এবং দেখো এই পাশের দুইটাই কিন্তু কি করবে, দেখো ধরো তুমি এই বরাবর যাচ্ছিলা, এই ব্যক্তি এই বরাবর যাচ্ছিল আর এই দিকে কেউ দুই দিক তোমাকে টান দিল, তখন কি হবে, তুমি তো এইদিকে বেঁকে যাবা না। আমার তো উদ্দেশ্য ছিল আমি কোথাও বাঁকবো না, আমি তো একদম সোজা চলে যাব। তার মানে বলো দুই পাশের কোনোটাই বড় হওয়া যাবে না, একদম দুইটা ইকুয়াল হওয়া লাগবে, তবে আমরা কি করতে পারবো, একদম সোজা নদী পার হতে পারবো। এইটাই কিন্তু একমাত্র ব্যাখ্যা না, এইটাকে আমরা ভেক্টরের যোজনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এই জন্য আমরা নদী নৌকার দুইটা ক্লাস আপলোড করবো, ফার্স্ট ক্লাসটা আজকে আপলোড হবে, সেকেন্ড ক্লাসটা আমরা নেক্সট দিন আপলোড করবো এবং ওই ক্লাসে আমরা নদী নৌকার আরো কিছু কনসেপ্ট ওখানে আলোচনা করব, যেগুলো সংযোজনের মাধ্যমে করা যায়, ভেক্টর সংযোজন। তাহলে খেয়াল করে এখানে আমরা মাত্র কি বললাম বলো, যে আমরা সোজা নদী পার হতে পারবো, সোজা নদী পার হতে পারবো যদি কি হয় বলো, ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস ভি কজ আলফা হয়, অর্থাৎ ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস ভি কজ আলফা হয়, তখন এটা সম্ভব হবে। এবং এখান থেকে খেয়াল করো তো, কজ আলফা এটার মান কত আসতেছে, মাইনাস ইউ বাই ভি, কজ আলফা এইটুকুর সূত্র আসতেছে মাইনাস ইউ বাই ভি, এবং আমরা এই সূত্র ব্যবহার করে কিন্তু ম্যাথ সলভ করতে পারবো। তাহলে যদি এখন এই সূত্রটাকে পরীক্ষায় কিভাবে আসে সেটা যদি খেয়াল করি, তাহলে কি দিবে দেখো, নদীতে একটা স্রোত দেওয়া থাকবে, এটা যে কোনো দিকে যেতে পারে, তবে আমরা এই যে সূত্র তৈরি করছি সেটা কিন্তু শুধুমাত্র আনুভূমিক বরাবর তোমার যদি স্রোত থাকে সেই ক্ষেত্রেই, অর্থাৎ পার বরাবর থাকলে এটা ব্যবহার করা যাবে, পার বরাবর না থাকলে কি হবে সেটা আমরা এখন দেখবো। তবে তার আগে বলে নি, দেখো স্রোত যদি এই বরাবর থাকে তোমাকে জিজ্ঞেস করবে এই মাঝে একজন মাঝিকে কিভাবে রওনা দিতে হবে যাতে ঠিক অপর বিন্দুতে সে সোজা পার হতে পারে, অর্থাৎ ন্যূনতম দূরত্বে সে নদী পার হতে পারে। তাহলে আমরা মাত্র কি জানলাম, তাকে সোজা রওনা দেওয়া যাবে না, সে পৌঁছাবে সোজা, কিন্তু রওনা দিতে হবে একটু বাঁকা হয়ে, এবং সে যে কোণে রওনা দিল এই কোণটাকে যদি আমরা আলফা চিন্তা করি, তাহলে তার সূত্র কি দাঁড়াচ্ছে দেখো, কজ আলফা ইজ ইকুয়ালস টু, এই যে এই কোণটা যদি আলফা হয়, কজ আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি, অর্থাৎ স্রোতের বেগকে আমাকে নৌকার বেগ দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু প্রশ্ন রয়ে যায় যে যদি স্রোতটা যদি আনুভূমিক না থেকে কিছুটা আনত হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা এটা সলভ করব, তাহলে সেটা দেখে আমরা কিছু ম্যাথ সলভ করবো এরপরে। তাহলে খেয়াল করো, ধরে নাও আমরা যদি আবার আলোচনা করি যে এই বরাবর ধরো ইউ, এই বরাবর ধরে নাও ইউ, এবং এই কোণটাকে আমরা ধরে নিলাম আলফা ধরে নিচ্ছি এবার, আর ধরো নৌকাটা রওনা দিচ্ছে এই বরাবর, আমরা জানি একটু বাঁকা হয়ে রওনা দিতে হবে, কারণ সে যদি সোজা এই বরাবর পৌঁছাতে চায় অবশ্যই আগে থেকে এটাকে একটু বাঁকতে হবে।
আমরা ধরে নিচ্ছি যে নৌকাটা পাড়ের সাথে, আমরা সব কোণ পাড়ের সাথে কিন্তু চিন্তা করতেছি, পাড়ের সাথে বিটা কোণে আছে, নৌকা পাড়ের সাথে বিটা কোণে আছে। তো এখন দেখো, আমরা এইবার যদি জানতে চাই যে সে সোজা পার হইতে হলে কি করতে হবে, তাহলে আবার আগের মতোই আমার প্রত্যেক ক্ষেত্রে আগে উপাংশ বের করে নিতে হবে। এবং আমার মনে হয় তোমরা এতক্ষণে ধরতে পারছো। তো এই জন্য আমি কি করবো, একটু সরাসরি যদি ব্যবহার করে দেখো, ইউ এটা প্রথম চতুর্ভাগে আছে, তাহলে প্রথম চতুর্ভাগে এই ভেক্টরটার জন্য আমি এটা আপাতত মুছে দিচ্ছি, আপাতত মুছে দিই এটা। এখন এই উপাংশটার মান কত হবে, ইউ কজ আলফা, এবং এটার মান হবে কত, ইউ সাইন আলফা, যেমনটা জানো কোণের সাথে কজ রে। তাহলে আমার কিন্তু এখানে আর ইউ নেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আমি সেম কাজটা ভি এর জন্য করবো। খেয়াল করো, ভি কিন্তু দেওয়া ছিল একটু বাঁকা হয়ে এভাবে, তাই না, কারণ আমরা কি সোজা পৌঁছাতে চাই। তাহলে খেয়াল করো, এই যে কোণটা, এই কোণটা কত মার্ক করেছিলাম আমরা, বলো বিটা। এই টোটাল কোণটা আমরা মার্ক করছি কত, বিটা। তাহলে অবশ্যই বলো তো এই কোণটা কতটুকু হবে, পাই মাইনাস বিটা, রাইট। তাহলে এইটুকু যদি বিটা হয়ে থাকে, তাহলে এই কোণটুকু হবে কত, পাই মাইনাস বিটা। এবং খেয়াল করো, এই বিটা এখানে কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে উপাংশগুলো কিভাবে নিতে হয়, এক্স অক্ষের ঋণাত্মক দিকে হবে একটা, এক্স অক্ষের ঋণাত্মক দিকে হবে একটা, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হবে একটা, তাই তো। সেকেন্ড চতুর্ভাগ এক্স অক্ষের নেগেটিভ এবং ওয়াই অক্ষের পজিটিভ। তাহলে আমরা যদি মানগুলো চিন্তা করি, তাহলে খেয়াল করো, যেহেতু এক্স অক্ষের সাথে আমরা কোনটা ধরছি এখানে, তাহলে এটা হবে কত, ভি কজ পাই মাইনাস বিটা, এবং এটা কত হবে, ভি সাইন পাই মাইনাস বিটা। এবং আমরা যদি এটাকে সলভ করি, তাহলে দেখো সাইন পাই মাইনাস বিটাকে আমরা বলতে পারি ভি সাইন বিটা, এবং কস পাই মাইনাস বিটাকে আমরা বলতে পারি মাইনাস ভি কস বিটা। ওকে, মাইনাস ভি কস বিটা। আমরা এই ভি কিন্তু আর নেওয়ার কোনো প্রয়োজন নাই, ভি কিন্তু আর নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের দেখো ওয়াই অক্ষ বরাবর টোটাল বেগ হচ্ছে এই দুইটা, রাইট। তাহলে আমরা দুটো যোগ করে লিখতে পারি, এইটার সাথে আমাদের কত ছিল, ভি সাইন বিটা। এবং দেখো এই বরাবর আমাদের কত বেগ আছে, মাইনাস ভি কস বিটা। তুমি আবার আগের মতো করে চিন্তা করো, খেয়াল করো, আমরা জানি যে আমার টার্গেট কি বলো, আমি বাঁকা হয়ে রওনা দিল, আমি এই পয়েন্টে পৌঁছাতে চাই, এবং এই পয়েন্টে পৌঁছানোর জন্য দেখো দুইটা বেগ চেষ্টা করতেছে তাকে এই বরাবর নিয়ে যাওয়ার জন্য, তাই তো। কিন্তু দুইটা প্রতিবন্ধক, খেয়াল করো, এই পাশে স্রোতের যে বেগ ইউ কজ আলফা, সে চাচ্ছে তাকে এইদিকে টানতে, অর্থাৎ এদিকে সরাই ফেলতে চায়, আর মাইনাস ভি কস বিটা তাকে এই পাশে সরাই ফেলতে চাই। কিন্তু আমরা কোনোটাই তো চাই না, আমরা চাই সে সোজা যাক। তার মানে বলো এই দুজনের কিন্তু আর থাকা যাবে না এখানে, এবং এরা তখনই আমরা বাদ দিতে পারবো এদের, যদি এই দুটা মান সমান হয়। কারণ কি, একটা ডানে একটা বামে, সমান সমান হয়ে গেলে এরা কাটাকাটি হয়ে ব্যালেন্স হয়ে যাবে একে অপরের সাথে। তাহলে খেয়াল করো, যদি ইউ কজ আলফা সমান সমান মাইনাস ভি কজ বিটা হয়, তাহলে কি হচ্ছে বলো, সে একদম সোজা নদীর অপর পারে কিন্তু পৌঁছাতে পারবে। তাহলে এইবার তাকে কত কোণ রওনা দিতে হচ্ছে, খেয়াল করো, কস বিটা ইজ ইকুয়ালস টু, খেয়াল করো, কস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি কজ আলফা, বা তুমি বলতে পারো মাইনাস ইউ কজ আলফা ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা এখন এই পর্যন্ত যে সূত্রগুলো পড়লাম সেগুলোকে যদি একটু সামারি করে তোমাকে বলে দেই, আমরা এই যে কোণের যে নামগুলো ধরছি, এই নামগুলো কিন্তু আসলে তুমি তোমার মতো করে সাজায় নিতে পারবা, বাট আমি এখন একটা পরিচয় বলে দেই, সেই অনুযায়ী তুমি ফলো করতে পারো। তাহলে আমরা এই পর্যন্ত যে সূত্রগুলো শিখলাম তার সামারিটা কিছুটা এরকম। প্রয়োজনীয় সময় চাই, তাহলে আমরা দুইটা ফর্মুলা দেখছি, একটা হলো ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা প্লাস ভি সাইন বিটা, এইটা একটা ফর্মুলা আমরা দেখছি। এবং আমরা আরেকটা দেখলাম যে ওপরে বসবে ডিএক্স, ডিএক্স মানে হলো বিচ্যুতি, নিচে বসবে ইউ কজ আলফা প্লাস ভি কজ বিটা। তাহলে আমরা এই দুটা টাইম বের করা ফর্মুলা শিখছি, এবং এটা যে কোনো ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো, চাক নদীর স্রোত সোজা থাকুক, অথবা এটা একটু যদি তির্যক ভাবেও থাকে, যদি অ্যাঙ্গেল করেও থাকে, সেই ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করা যাবে টাইম বের করার জন্য। এরপরে আমরা দেখলাম যে আমরা যদি ন্যূনতম দূরত্বে নদী পার হই, ন্যূনতম দূরত্বে নদী পারাপার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত কোণে রওনা দিতে হচ্ছে, বললাম cos বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ cos আলফা ডিভাইডেড বাই ভি। ঠিক আছে,
তাহলে দেখো কস বিটা সমান মাইনাস ইউ কস আলফা ডিভাইডেড বাই ভি। এই সূত্রটাও কিন্তু আমরা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, চাপ স্রোত সোজা থাকুক অথবা কিছুটা অ্যাঙ্গেল করে থাকুক। তাহলে এই দুইটা সূত্র ব্যবহার করলে তোমার নদী নৌকার অনেকগুলো ফর্মুলাই কিন্তু প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। বাট ট্রেডিশনাল বই যে ফর্মুলা গুলো আছে তার সাথে কিন্তু এখানে কিছুটা তুমি পার্থক্য দেখতে পাবা। এর কারণটা কি, বইগুলোতে কিন্তু শুধুমাত্র আনুভূমিক স্রোত ধরছে। আর এখানকার পরিচয়গুলো যদি আমরা বলে দেই, পরিচয় হচ্ছে কি বলো, এখানে টি হলো নদী পার হতে সময়, নদী পার হওয়ার সময়, ডি হলো নদীর প্রস্থ, ডিএক্স হচ্ছে বিচ্যুতি, ইউ হলো স্রোতের বেগ, ভি হলো নৌকার বেগ, আর বাকি রইল কি আলফা আর বিটা। এটা আমি লিখে দেই যে আলফা হলো পারের সাথে স্রোতের কোণ, আলফা হলো পারের সাথে স্রোতের কোণ, এবং বিটা হলো পারের সাথে নৌকার বেগের কোণ, নৌকার বেগের কোণ। এই পরিচয়টা যদি আমরা ফলো করি তাহলে এখানকার সবগুলো পরিচয় কভার হয়ে যায়। আচ্ছা, এখন দেখো আমাদের পরীক্ষায় আরেকটা কেস আসে, আরেকটা শর্তের ম্যাথ আসে, সেটা হলো ন্যূনতম সময়ে নদী পারাপার। ন্যূনতম সময়ে নদী পারাপার অর্থাৎ আমরা কিভাবে সবচেয়ে কম সময়ে নদী পার হতে পারি এইটা আমরা খেয়াল করবো। তো ধরে নাও এখানে হচ্ছে তোমার এই বরাবর স্রোত কাজ করতেছে, এটা দিলাম ইউ, বাঁকা হইলে কি হবে সেটাও আমরা বলবো। আর আমরা চাচ্ছি এখান থেকে যাত্রা শুরু করে সবচেয়ে কম সময়ে নদী পার হতে। তাহলে খেয়াল করো, আমরা একটু আগেই দেখলাম যে নদী পার হওয়ার জন্য যে প্রয়োজনীয় সময় তার একটা ফর্মুলাটা ছিল ডি ডিভাইডেড বাই ইউ কজ আলফা, ইউ সাইন আলফা প্লাস ভি সাইন বিটা। ঠিক আছে, তো এখন দেখো এখানে আমরা এই যে ডি নদীর প্রস্থ, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা নদীর প্রস্থ তো ফিক্স থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু এটা, রাইট। এরপরে খেয়াল করে এখানে দেখো আমাদের ধরা অনুযায়ী, এই ছবি অনুযায়ী আলফা অর্থাৎ স্রোত পারের সাথে কিন্তু কোনো কোণ তৈরি করে নাই 0 ডিগ্রি, পারের সাথে কোনো কোণ তৈরি করে নাই, অর্থাৎ এটা 0 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা যদি এই ছবি অনুযায়ী যদি বলি তাহলে খেয়াল করো এটা হলো ডি ডিভাইডেড বাই, যেহেতু এটা 0 ডিগ্রি সেটাকে আমরা বাদ দিতে পারি, থাকবে শুধু ভি সাইন বিটা। এখন দেখো এই ফর্মুলা মাত্রই বললাম এটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং শুরুতে একটু আগে বলে নিচ্ছিলাম তোমাদের যে আমরা এখানে যে নৌকার বেগ অথবা স্রোতের যে বেগ এই সবগুলো কিন্তু সমবেগ ধরে নিচ্ছি, অর্থাৎ এটাও একটা কনস্ট্যান্ট মান। তাহলে আমরা সবাই জানি কনস্ট্যান্ট গুলো যদি সমীকরণ থেকে তুলে দেওয়া যায় তাহলে সমানুপাতিক চিহ্ন এখানে আসে, এবং দেখো এখানে 1 বাই সাইন বিটা। তাহলে দেখতে পাচ্ছ এখানে টাইমের সাথে সাইন বিটার সম্পর্কটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমরা সাইন বিটার মানটা যত বাড়াইতে থাকবো টাইমের মানটা তত কমতে থাকবে, এবং এটা বৃদ্ধি পেতে পেতে যখন ম্যাক্সিমাম মানে পৌঁছে যাবে তখন এটা কমতে কমতে মিনিমাম মানে পৌঁছে যাবে। এটা তো ব্যস্তানুপাতিক বুঝি আমরা। তাহলে কি বললাম বলো, যখন সাইন বিটার মানটা হবে সর্বোচ্চ তখন এখান থেকে আমরা টাইমের মানটা পাবো মিনিমাম বা সর্বনিম্ন, রাইট। এবং তোমরা জানো যে কোনো সাইনের সর্বোচ্চ মান হয় কত কোণের জন্য, 90 ডিগ্রি কোণের জন্য, তাই তো 90 ডিগ্রি কোণের জন্য আমরা সাইনের সর্বোচ্চ মান 1 পাই। তাহলে আমরা কি বলতে পারি যদি বিটার মানটা 90 ডিগ্রি হয় তাহলে টাইমটা আমরা কেমন পাবো, মিনিমাম পাবো। আবার খেয়াল করো যদি বিটার মানটা 90 ডিগ্রি হয় তাহলে আমরা টাইমটা মিনিমাম অর্থাৎ সবচেয়ে কম সময় আমরা নদী পার হতে পারবো। প্রশ্ন হলো এই বিটার পরিচয়টা কি ছিল, পারের সাথে নৌকার উৎপন্ন কোণ, পারের সাথে নৌকার উৎপন্ন কোণ। সেটা যদি আমরা এখন এখানে অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করো যে আমাদের যদি এটা নদী যদি থাকে এটা, তাহলে খেয়াল করো আমরা কি করব, এই পারের সাথে যদি আমরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে যদি রওনা দিতে পারি, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে যদি আমরা রওনা দিতে পারি তাহলে আমরা কি করতে পারবো বলো, সবচেয়ে কম সময় নদী পার হতে পারবো, সবচেয়ে কম সময়। এবং খেয়াল করো এই ক্ষেত্রে আমরা কোথায় পৌঁছাবো, যদি নদীতে স্রোত কাজ করে তাহলে খেয়াল করো যদি এদিকে স্রোত কাজ করে তাহলে কিন্তু স্রোতটাকে ধাক্কা দিয়ে এখানে কোথাও পাঠিয়ে দিবে, অর্থাৎ সে কিন্তু পৌঁছাবে অন্য জায়গায়, তার দূরত্বটা হয়তো অন্য কিছু হবে কিন্তু তার টাইমটা লাগবে সবচেয়ে কম। যে যদি ভাই স্রোতটা যদি সোজা না থেকে যদি স্রোতটা তির্যক ভাবে থাকতো তাহলেও কি তাকে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হইতো, আনসারটা হচ্ছে হ্যাঁ। তোমরা মনে রাখবা স্রোত সোজা থাকলেও তাকে, স্রোত যদি এই বরাবর আমরা দিই
তাও তাকে 90 কোণে রওনা দিতে হবে। স্রোত যদি এখানে অ্যাঙ্গেল করে যদি থাকে, যত অ্যাঙ্গেল করেই থাকুক না কেন, তাও তাকে 90 কোণে রওনা দিতে হবে যদি সে মিনিমাম সময়ে নদী পার হতে চায়। অর্থাৎ ন্যূনতম সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে স্রোতটা কিভাবে আসে, কত কোণ উৎপন্ন করে আসে, কোন দিকে আসে, এইটা সাধারণত ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে কি, তোমাকে পাড়ের সাথে সব সময় 90 ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে। ঠিক আছে ব্যাপারটা? এখন প্রশ্ন করতে পারো এটা কেন, যে নদীর স্রোতের কোনটা এখানে কেন ম্যাটার করে না, এটা সোজা থাকুক বা যে কোনো অ্যাঙ্গেলে থাকুক, তাও কেন আমাকে 90 কোণে রওনা দিতে হবে? তার জন্য যদি আমরা সূত্রটা আরেকবার খেয়াল করি, আমরা জানি নদী পার হওয়ার টাইমের ফর্মুলাটা হলো ইউ সাইন আলফা প্লাস ভি সাইন বিটা। তুমি একটা জিনিস চিন্তা করো তো, এখানে নদীর প্রস্থ তো কনস্ট্যান্ট, একটা নদীতে অবশ্যই স্রোত কনস্ট্যান্ট। একটা নদীতে, যে কোনো একটা নদীতে যে সময় নদী আমি পার হচ্ছি, সাধারণত আমাদের প্রশ্নগুলোতে যেরকম দেয়, একটা নদীতে একটাই স্রোতের বেগ দিয়ে দেয় এবং সেই স্রোতের বেগে একটা নির্দিষ্ট দিক থাকে। অর্থাৎ প্রশ্নের সাধারণত এটা পরিবর্তন করে না। অর্থাৎ স্রোতের বেগের মান এবং দিক, সে কোন অ্যাঙ্গেল করে আসে, মান এবং দিক দুইটাই সাধারণত অপরিবর্তিত থাকে। তাহলে সেই অনুযায়ী এই টোটাল রাশি তো একটা কনস্ট্যান্ট, অর্থাৎ টাইম কিন্তু এটার উপরে ডিপেন্ড করতেছে না। দেখো এই পাশে টাইম কিন্তু একটা চলক, টাইম একটা ভ্যারিয়েবল, আর এই পাশের ভ্যারিয়েবল কোনটা এখানে, সেটা হচ্ছে এই বিটা। কারণ আমরা মাত্র একটু আগে বলছিলাম নৌকাও সাধারণত সমবেগেই যায়, তাহলে এটাও তো এখানে কনস্ট্যান্ট। তাহলে একমাত্র পরিবর্তন করা সম্ভব যেটা, সেটা হচ্ছে নৌকা কত করে রওনা দিবে। আমরা নৌকাটাকে সোজা রওনা করাতে পারি, সেই ক্ষেত্রে কোনটা 90। আমরা চাইলে নৌকাটা একটু বাঁকা হয়ে রওনা করাতে পারি, সেই ক্ষেত্রে কোনটা 90-র চেয়ে বড়, রাইট? কিন্তু এই বিটার মানটা কি পরিবর্তনশীল, এইটাও একটা চলক। তার মানে আলটিমেটলি খেয়াল করো তো, টাইম চলকটা নির্ভর করতেছে কি বিটা চলকটার উপরে। এবং খেয়াল করো তাহলে বলা যায়, এবং এটা তো ব্যস্তানুপাতিক আকারে আছে, সো টাইমটা তখনই মিনিমাম হবে যখন এই পার্টটুকুর মান সর্বোচ্চ হবে, এবং সর্বোচ্চ হওয়ার জন্য বিটার মান 90 ডিগ্রি হইতে হবে, কারণ সাইনের সর্বোচ্চ 90 ডিগ্রি হয়। এই জন্য দেখো এখানে স্রোতটা কত কোণ করে আছে তার সাথে আসলে ন্যূনতম সময়ের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? তাহলে আমাকে যেভাবেই স্রোত দেওয়া থাকুক না কেন, ন্যূনতম সময়ে নদী পার হতে হলে আমাকে পাড়ের সাথে সমকোণে যাত্রা শুরু করতে হবে। ঠিক আছে? আমরা এই কনসেপ্ট গুলোর যদি এখন ম্যাথ দেখি, তো প্রথমে একটা ম্যাথ চিন্তা করি আমরা। এরকম ধরো একটা নদীতে স্রোত ধরো 5 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে, 5 কিলোমিটার/আওয়ার, এবং একজন মাঝি সে এই বরাবর তির্যক ভাবে রওনা দিছে এবং তার বেগ হলো 10 কিলোমিটার/আওয়ার। 10 কিলোমিটার/আওয়ার বেগে সে রওনা দিছে এবং সে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে ধরো রওনা দিছে, 120 ডিগ্রি কোণে। তো আমাদের এই পয়েন্টটা হচ্ছে, আমরা এ বিন্দু ধরলাম এবং এখানে নদীর যে প্রস্থ, নদীর প্রস্থটা এখান থেকে ধরলাম 1 কিলোমিটার নদীর প্রস্থ ধরলাম। তাহলে আমাদের এখানে কি কি জিজ্ঞেস করতে পারে, যেমন প্রথম প্রশ্ন করতে পারে নদী পার হওয়ার জন্য তার কত সময় লাগবে, নদী পার হওয়ার জন্য তার কত সময় লাগবে। তো আমরা একটা করে একটু সলভ করি। তো আমরা জানি নদী পার হওয়ার জন্য যে কোনো ক্ষেত্রে সে যেভাবেই রওনা দিক না কেন, স্রোত যেভাবেই থাকুক না কেন, সময়ের একটাই ফর্মুলা আমরা পড়তে পারি, সেটা হলো ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা প্লাস ভি সাইন বিটা। তো আমরা এখানে জানি ডি হলো কি নদীর প্রস্থ, নদীর প্রস্থ এখানে কত, 1 কিলোমিটার। তাহলে আমরা এখানে 1 নিলাম, আমরা এখানে সবকিছু কিলোমিটার/আওয়ার এইটা ধরে হিসাব করবো। তাহলে ডি হলো 1 কিলোমিটার। এরপর খেয়াল করো স্রোতের বেগ যেটা দেওয়া আছে কত, 5 কিলোমিটার/আওয়ারে। সাইন খেয়াল করো, আলফা আমরা কি জানি, আলফা হলো স্রোত পাড়ের সাথে যে কোণ তৈরি করবে। তো দেখো এখানে স্রোত পাড়ের সাথে কিন্তু কোনো কোণ তৈরি করে নাই, অর্থাৎ এই কোণটা এখানে 0 ডিগ্রি। এরপরে খেয়াল করো ভি, ভি কত, 10 সাইন বিটার পরিচয় কি, বিটা হলো নৌকার যে বেগটা, এটা পাড়ের সাথে যে কোণ তৈরি করছে। তাহলে পাড়ের সাথে নৌকা 120 ডিগ্রি কোণে আছে, 120 ডিগ্রি কোণে আছে। তাহলে যদি তুমি এখন এটা হিসাব করো, দেখো এটা কিন্তু আমরা কিলোমিটারে নিছি আর বেগ নিছি কিলোমিটার/আওয়ারে, সো এখান থেকে যে টাইম আসবে এটা কিন্তু ঘন্টায় আসবে। ঠিক আছে? তাহলে ওপরে আসতেছে 1 আর নিচে কত, 10 সাইন 120। তো আমরা জানি সাইন 120 এর ভ্যালু হয় √3/2, তাহলে এটা আসবে কত, 5√3।
তার এই পরিমাণ সময় নদী পার হওয়ার জন্য লাগবে। তুমি চাইলে এটাকে ঘন্টা অথবা মিনিট অথবা সেকেন্ডে তুমি পরিণত করতে পারো যদি প্রশ্নে সেভাবে একক চাই। তাহলে আমরা প্রথমে টাইমটা বের করলাম নদী পার হওয়ার জন্য সময়। এরপরে খেয়াল করো আমাদের পরবর্তী প্রশ্ন কি হতে পারে এখান থেকে। পরবর্তী প্রশ্ন হতে পারে যে এখানে যে মাঝি আছে এই মাঝি ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবে কিনা। এই যে মাঝি সে যে রওনা দিচ্ছে সে ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবে কিনা, অর্থাৎ সে সোজা পার হতে পারবে কিনা। অর্থাৎ দেখো সে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, সে স্রোতের ধাক্কা খেয়ে কি এই অপোজিট বি পয়েন্টে পৌঁছাবে কিনা এইটা আমাদের জিজ্ঞেস করছে। তাহলে খেয়াল করো একটু আগে থিওরি অনুযায়ী আমরা কি পড়ছি যে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য শর্ত কি, কস বিটা এটার মান কত হইতে হবে, মাইনাস ইউ কস আলফা ডিভাইডেড বাই ভি। এটা ছিল ফর্মুলা, কস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ কস আলফা ডিভাইডেড বাই ভি। তো যদি এখানে মান বসাও, দেখো এখানে ইউ স্রোতের বেগ যেটা হলো 5, কস আলফাটা পরিচয়টা কি, স্রোতের সাথে পারের উৎপন্ন কোণ যেটা কত ডিগ্রি ছিল, 0 ডিগ্রি, রাইট, যেমনটা আমরা একটু আগে লিখছিলাম। আর খেয়াল করে এখানে ভি, ভি এর মান কত 10। তাহলে দেখো এখানে আস্তে আস্তে কত, cos 0 তো 1 হয়, সো -5/10 দ্যাট ইজ -1/2। এখন তুমি যদি বিটা বের করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কষ্ট ওই পাশে cos ইনভার্স করে দিতে হবে এবং তুমি ভ্যালু আসে 120 ডিগ্রি। ক্যালকুলেটর ব্যবহার করলে এটা পাবা। তাহলে বিটা কত, 120 ডিগ্রি। অর্থাৎ যদি সে 100, বিটার মান যদি 120 ডিগ্রি হয় তবেই সে ন্যূনতম দূরত্ব নদী পার হতে পারবে। এবং তুমি এখানে প্রশ্ন চেক করো, দেখো প্রশ্নে কিন্তু বিটার মানটা 120 ডিগ্রি দেওয়া আছে। তার মানে তার যত ডিগ্রি কোণে যাওয়ার কথা ছিল সে কিন্তু সেভাবে রওনা দিচ্ছে। তাহলে আমরা বলতে পারবো সে ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবে। বুঝে গেছে? পরীক্ষায় কিন্তু এটা এই কোণ না দিয়ে জিজ্ঞেস করতে পারতো যে ন্যূনতম দূরত্বে নদী পার হতে হলে তাকে কত কোণে রওনা দিতে হবে, তখনও তুমি এইটুকুই করতা এবং তুমি বলে দিতা তাকে পারের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। মনে হয় বোঝা গেছে এটা। চলো নেক্সট কোশ্চেন। সে ন্যূনতম সময়ে নদী পার হতে পারবে কিনা, অর্থাৎ সে যেখানে নদী পার হয়েছে আমরা ম্যাপ করে দেখলাম তার ডিস্টেন্সটা সবচেয়ে কম হবে এখানে, কিন্তু তার টাইমটা সবচেয়ে কম হবে কিনা সেটা আমরা দেখব যে ন্যূনতম সময়ে নদী পার হতে পারবে কিনা। আমরা একটু আগে থিওরি আলোচনা করছি এবং তখন বলা হয়েছিল যে স্রোতের বেগের মান এবং দিক যেভাবেই থাকুক না কেন আমাদের যদি ন্যূনতম সময়ে নদী পার হইতে হয় তাহলে এই যে মাঝি বা নৌকা চালক যে আছে তাকে পারের সাথে অবশ্যই সমকোণে রওনা দিতে হবে। অর্থাৎ তার যে বিটার যে মানটা এটা হইতে হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তারপর ফার্স্ট আগে বলে নিব যে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য বিটা কত ডিগ্রি হইতে হয়, 90 ডিগ্রি হইতে হয়। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে বিটার মান এই ম্যাথের জন্য 120 ডিগ্রি দেওয়া আছে, যা 90 ডিগ্রি তো সমান না, আমার 90 দরকার কিন্তু তার কোনটা 120 আছে, তাহলে আমরা কি বলবো বলো এখানে যে সে ন্যূনতম সময়ে নদী পার হতে পারবে। কিন্তু সে কিন্তু ন্যূনতম দূরত্ব নদী পার হয়েছে, সে সোজা পৌঁছাইছে, বাট তার টাইমটা সবচেয়ে কম না, এখানে টাইমটা কিছুটা একটু বেশি লাগবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি। যদি জিজ্ঞেস করতো ন্যূনতম সময়ে নদী পার হতে হলে তাকে কি করতে হবে, তাহলে আমরা কি বলে দিতাম যে তাকে 120 ডিগ্রির পরিবর্তে 90 ডিগ্রি কোণে রওনা হতে হবে। যদি এই ম্যাটার রিটেনে আসতো তাহলে অবশ্যই কিন্তু আমরা এইটুকু আনসার করতে পারতাম না, সেটা 3 বা 4 মার্কের জন্য যথেষ্ট না। তখন একটু আগে যে আমি থিওরি আলোচনা করলাম যে কিভাবে ন্যূনতম সময় নদী পার হওয়া যায়, তোমাকে ওই থিওরিটুকু খাতায় লিখতে হবে। তার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব যেটাকে আমরা বলতে পারি কি তার আনুভূমিক দূরত্ব। পার তো আনুভূমিক বরাবর থাকে, তার আনুভূমিক দূরত্ব, অথবা এটাকে আমরা কি নামে ডাকি, সংক্ষেপে আমরা বলি এটাকে বিচ্যুতি। এই বিচ্যুতিটা তার কত, পার বরাবর সে কতটুকু দূরে সেখান থেকে সরে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একটু আগে বিচ্যুতির একটা ফর্মুলা দেখছিলাম যে বিচ্যুতি dx ইজ ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা এভাবে ছিল যে t ইজ ইকুয়ালস টু dx ডিভাইডেড বাই, আমরা কি লিখছিলাম বলো, নিচে আমরা লিখছি u cos আলফা প্লাস v cos বিটা। মাথায় রাখবে এই dx এর দুইটা রাশি না, dx মিলায় আমরা একটা জিনিস বলি যার নাম হলো বিচ্যুতি। তাহলে তুমি বিচ্যুতি যদি বের করতে চাও, dx যদি বের করতে চাও, তাহলে এই দুটা পদ গুণ করতে হবে।
তাহলে খেয়াল করো আমরা এখানে টি ইন্টু ইউ কজ আলফা প্লাস ভি কজ বিটা ব্যবহার করব। এর মধ্যে যে টাইম ছিল, আমরা প্রথম ম্যাথ থেকে আমরা টাইমের মান বের করছি এবং এটা ছিল 1/5√3 এবং এটা ঘন্টায় আমরা নিয়েছিলাম। এবং দেখো বাকি মানগুলো যদি এখানে তুমি ব্যবহার করো, যেমন ইউ স্রোতের বেগ যেটা 5 ছিল, আলফার মানটা 0 ডিগ্রি অলরেডি আলোচনা করছি আমরা, ভি এর মান ছিল 10 এবং বিটা এই প্রশ্ন অনুযায়ী 120 ডিগ্রি। এবং তুমি যদি এখানে যদি সেটা হিসাব করো, দেখো কজ 120 ডিগ্রির ভ্যালু হয় -1/2, সো 10 দিয়ে গুণ দিলে -5, এইটুকুর ভ্যালু +5, সো এটা যোগ করলে 0 আসবে। সো দেখতে পাচ্ছ এখানে বিচ্যুতির মান কত আসলো, 0 কিলোমিটার, অর্থাৎ সে বিচ্যুতই হয় নাই। এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, দেখো যদি এমন হইতো, ধরো ঘটনা চিন্তা করে এরকম যে এই ধরে নাও নদীর এই বরাবর স্রোত কাজ করতেছিল এবং দেখো এই মাঝিটা এই বরাবর রওনা দিচ্ছিল 120 ডিগ্রি কোণে। তো এই পয়েন্টটার নাম হলো এ। এখন বলো তো এ পয়েন্টের ঠিক অপোজিট যে পয়েন্টটা, এই পয়েন্টটাই তো বি। এখন যদি কোনো মাঝি ন্যূনতম দূরত্বে নদী পার হয়, আমরা কিন্তু 2 নম্বর ম্যাথে সলভ করছি যে এই মাঝি কিন্তু ন্যূনতম দূরত্বে নদী পার হইতে পারছিল, অর্থাৎ সে কিন্তু নদী পার হবে কি একদম সোজা ভাবে, ন্যূনতম দূরত্ব অর্থাৎ একদম সোজা বরাবর সে কিন্তু পার হয়েছিল, রওনা দিছে বাঁকা হয়ে কিন্তু সে কিন্তু পৌঁছাইছে সোজা হয়ে। অর্থাৎ সে যে বিন্দুতে যাত্রা শুরু করছিল ঠিক তার অপোজিট বিন্দুতেই সে পৌঁছাইছে। সে একটু ডানেও পৌঁছায় নাই, একটু বামে পৌঁছায় না, অর্থাৎ সে কোনোভাবেই কিন্তু সরে যায় নাই বা বিচ্যুত হয় নাই। অর্থাৎ আমরা বলতে পারি তার এখানে বিচ্যুতির মানটা কত, 0। তাহলে বলো তো দেখি, আমাদের যদি পরীক্ষায় জিজ্ঞেস করে ন্যূনতম দূরত্বে সে নদী পার হতে পারছে কিনা, আমরা সেকেন্ড যে ম্যাথটা সলভ করলাম সেখানে আমরা কজ বিটা সমান -ইউ কজ আলফা বাই ভি ফর্মুলা দিয়ে ম্যাথ সলভ করছি। আমরা চাইলে কিন্তু সেই ম্যাথটা এই আনসারটাও বের করতে পারতাম। আমরা বিচ্যুতির মানটা যদি 0 পেয়ে যাই, সেটাও কিন্তু নির্দেশ করে সে ন্যূনতম দূরত্বেই নদী পার হয়েছে, অর্থাৎ সে সোজা পার হয়েছে, তার কোনো বিচ্যুতি নাই। তাহলে তুমি এই ম্যাথটা ন্যূনতম দূরত্বে পার হয়েছে কিনা সেটা চেক করার কাজেও ব্যবহার করতে পারো। মাঝির অতিক্রান্ত প্রকৃত দূরত্বটা কত, অর্থাৎ মাঝি আসলে প্রকৃত পক্ষে কত দূরত্ব অতিক্রম করছে, প্রকৃত দূরত্ব কোনটা মাঝির। তাহলে আমাদের 5th কোশ্চেন হতে পারে কি, প্রকৃত দূরত্ব কত, প্রকৃত দূরত্ব কত। আমরা এখানে সেই প্রশ্নগুলি সলভ করতেছি যেগুলো উপাংশ পদ্ধতির যে থিওরিগুলো পড়লাম সেগুলো দিয়ে সলভ করা সম্ভব হয়। এর বাইরেও কিছু প্রশ্ন আছে যেটা আরেকটা থিওরি প্রয়োজন হবে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে প্রকৃত দূরত্ব কত, তাহলে খেয়াল করো আমরা যদি প্রশ্নটা ছবি অনুযায়ী যদি আঁকাই, তাহলে এই বরাবর স্রোত ছিল, এই বরাবর সে রওনা দিচ্ছে, কিন্তু আমরা একটু আগে ম্যাথ করে জানলাম সে যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে তার কোনো বিচ্যুতি ছিল না, বিচ্যুতি 0 ছিল, অর্থাৎ সে এক্সাক্ট অপোজিট পয়েন্টেই সে পৌঁছাইছে, অর্থাৎ এই পয়েন্টে সে পৌঁছাইছে। তাহলে খেয়াল করো সে রওনা দিছে এই বরাবর, কিন্তু সে প্রকৃত পক্ষে কিন্তু পৌঁছাইছে এই বরাবর স্রোতের ধাক্কা খেয়ে। তাহলে এইটাই কি তার প্রকৃত দূরত্ব, খেয়াল করো এইটাই তার প্রকৃত দূরত্ব। অর্থাৎ এখানে তার প্রকৃত দূরত্বে কার সমান বলো, নদীর প্রস্থের সমান। নদীর প্রস্থ যতটুকু তার প্রকৃত দূরত্ব এখানে সেটাই। তাহলে আমরা এখানে বলবো তার প্রকৃত দূরত্ব হলো নদীর প্রস্থ ডি এর সমান, যার মান হলো 1 কিলোমিটার। ঠিক আছে, প্রশ্ন করলো মাঝি যে বিন্দুতে পৌঁছাবে, মাঝি যে বিন্দুতে পৌঁছাবে তার স্থানাঙ্ক নির্ণয় করো, অথবা বলতে পারে তার অবস্থান নির্ণয় করো। অর্থাৎ সে যে পয়েন্টে পৌঁছালো ওই পয়েন্টের অবস্থানটা তোমার কাছে জিজ্ঞেস করতে পারে। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব, আমরা সবসময় ধরে নিব সে যেখান থেকে যাত্রা শুরু করছে ওই মূল বিন্দু, এইটা ধরে আমরা ম্যাথটা সলভ করব যদি কোনো কিছু বলা না থাকে। যেমনটা এই ম্যাথে তো বলে দেওয়া ছিল না যে সে কোন বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তা আমরা ধরে নিচ্ছি 0,0। বাট যদি কোনো প্রশ্ন বলে দেয় যে সে অমুক বিন্দু থেকে যাত্রা শুরু করলো, তাহলে সেই অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি সে 0,0 থেকে যাত্রা শুরু করছে। এবং দেখো আমি যদি এটাকে অক্ষ চিন্তা করি, এটা কিন্তু আমাদের এক্স অক্ষ, আর এটাকে আমরা ওয়াই অক্ষ চিন্তা করতে পারি। এবং যেমনটা তুমি দেখলে একটু আগে, মাঝি এই বরাবর বেঁকে রওনা দিলেও সে পৌঁছাইছে একদম অপোজিট পয়েন্টটাতেই, এবং এই পয়েন্টটা কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত, খেয়াল করো। তাহলে এই বিন্দুর ভুজ এখনো কিন্তু 0ই থাকবে,
এবং আমরা যদি কোটি চিন্তা করি মূল বিন্দু থেকে, এটা তো মূল বিন্দু ধরছি আমরা, মূল বিন্দু থেকে সে এতটুকু দূরে আছে এখন, এবং এই দূরত্বের নাম কিন্তু ডি, নদীর প্রস্থ। তাহলে এই যে পয়েন্টটা, তার কোটি কত? ডি, অর্থাৎ সেখানে 0,D বিন্দুতে সে পৌঁছাবে, 0,D বিন্দুতে পৌঁছাবে। ঠিক আছে, তো দ্বিতীয় প্রশ্ন ধরে নাও যে এখানে স্রোত ধরো আমাদের এই বরাবর দেওয়া ছিল, যার বেগ হলো ধরো 10 কিলোমিটার/আওয়ার, এবং একজন মাঝি সোজা এই বরাবর রওনা দিচ্ছে, যার বেগ হলো 20 কিলোমিটার/আওয়ার। আমরা নদীর প্রস্থটা আবারও 1 কিলোমিটার ধরলাম, নদীর প্রস্থ আবারও 1 কিলোমিটার ধরলাম, এবং প্রশ্নটা একটু ইন্টারেস্টিং করার জন্য আমরা ধরলাম এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি, এবং দেখা এই যে বি যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ধরো একজন ব্যক্তি ছিল। ঠিক আছে, বি পয়েন্ট একজন ব্যক্তি ছিল, এবং সে পার বরাবর এদিকে ধরো সে একটা নির্দিষ্ট বেগে গতিশীল, সে নদী পার হচ্ছে না, সে পার বরাবর ধরো এই সাইডে সে গতিশীল, 15 কিলোমিটার/আওয়ার বেগে ধরো সে এই বরাবর গতিশীল আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে এখন কি কি প্রশ্ন সলভ করতে চাই। এখানে কিন্তু একজন নৌকা চালক ছিল, সে রওনা দিচ্ছে এই বরাবর। তো প্রথমে যে প্রশ্ন করতে পারে সেটা হলো তার নদী পার হতে কত সময় লাগবে, নদী পার হতে তার কত সময় লাগবে। তাহলে আমরা যদি টাইম বের করতে চাই, প্রথম প্রশ্নটা হলো টাইমটা কত। তাহলে টাইম যদি বের করতে চাই, আমরা জানি সকল ক্ষেত্রে ঘটনা যাই হোক আমরা ফর্মুলা ব্যবহার করতে পারবো D/U সাইন আলফা প্লাস ভি সাইন বিটা। এই ম্যাথ অনুযায়ী দেখো ডি এর মান আবারও 1 কিলোমিটার, ইউ যেটা স্রোতের বেগ, এবার এটা 10 সাইন আলফা, এবারও কিন্তু আলফা 0 ডিগ্রি, স্রোতের সাথে পারের কোনো কোণ নাই। এরপর দেখো ভি হলো 20 সাইন বিটার মানটা কত খেয়াল করো, বিটার পরিচয় কি? পারের সাথে নৌকার উৎপন্ন কোণ। তাহলে দেখো পারের সাথে নৌকা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে রওনা দিছে। তাহলে এখানে আমরা দেখো এটার মান বলতে পারি কত, 1/20 আওয়ার। তাহলে তার এই পরিমাণ সময় লাগবে। তুমি চাইলে এটাকে 3600 দিয়ে গুণ দিয়ে সেকেন্ডেও কনভার্ট করতে পারো, অথবা 60 দিয়ে গুণ দিয়ে মিনিটেও কনভার্ট করতে পারি। তাহলে আমরা নদী পার হওয়ার টাইম পেয়ে গেছি 1/20 আওয়ার। এবার দেখো সেকেন্ড কোশ্চেন কি করতে যা, অপর পারে পৌঁছাবে কিনা, সোজা অপর পারে পৌঁছাবে কিনা। এখন বলো সোজা ওই পারে সে তো রওনা দিচ্ছে, সোজা বরাবর কিন্তু রওনা দিচ্ছে, কিন্তু রওনা জিজ্ঞেস করে না, কিন্তু জিজ্ঞেস করছে পৌঁছাইতে পারবে কিনা, কারণ স্রোতে ধাক্কা খাওয়ার একটা ব্যাপার আছে। এই প্রশ্নটা আর বলো তো, ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া কি একই কথা, ন্যূনতম দূরত্বে পৌঁছাবে কিনা। আমরা জানি সোজা দূরত্বটাই হয় মিনিমাম ডিস্টেন্স, তাহলে এই দুটা প্রশ্নের উত্তর কিন্তু একই আসবে। তাহলে আমরা যদি সলভ করি আমরা কি জানি বলো, ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য cos বিটা ইজ ইকুয়ালস টু কি হইতে হয়, -u cos আলফা ডিভাইডেড বাই ভি। যদি বিটার মান এই মানটা আসে তাহলেই বলবো সে ন্যূনতম দূরত্বে নদী পার হয়েছে। আমরা যদি মান বসাই এই ম্যাথে, -u এর ভ্যালু হলো 10, cos আলফার ভ্যালু কত ডিগ্রি, 0 ডিগ্রি, আর ভি নৌকার বেগ ছিল কত, 20। সো দেখা যাচ্ছে ক্যালকুলেটর যদি অ্যাপ্লাই করো দেখবা এটা আবারও 120 ডিগ্রি কোণ আসবে। তো তোমাদের এখানে একটা ট্রিক বলতে পারি, দেখো যদি স্রোতের বেগের চেয়ে নৌকার বেগ যদি ডাবল হয়, স্রোতের বেগের চেয়ে নৌকার বেগ যদি ডাবল হয়, তাহলে সবসময় ন্যূনতম দূরত্বে যাওয়ার জন্য তাকে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। বিটার মান কিন্তু প্রশ্ন অনুযায়ী কত, 90, বাট ন্যূনতম দূরত্বে পৌঁছানোর জন্য বিটা রিকোয়ার্ড, এই কোণটা কিন্তু প্রয়োজন। কিন্তু দেখো যতটুকু কোণ প্রয়োজন সে কিন্তু সেই কোণে রওনা দেয় নাই, সে তার চেয়ে কম কোণে রওনা দিচ্ছে। আগের বারে ম্যাথটাতে 120 ডিগ্রি কোণে রওনা দিচ্ছিল, ম্যাথ করে 120 ডিগ্রি আমরা পাইছি, অথচ আমরা বলছি সে ন্যূনতম দূরত্বে পার হয়েছে। বাট এই ম্যাথে যে কোণটা প্রয়োজন তার সাথে তার রওনা হওয়ার কোণটা কোনো মিল নাই, তাই আমরা বলবো সে ন্যূনতম দূরত্বে পৌঁছাতে পারবে না। আচ্ছা, আমরা থার্ড কোশ্চেন কি করতে পারি। থার্ড কোশ্চেন আমি আর লিখলাম না, এখানে জিজ্ঞেস করতে পারে সে ন্যূনতম সময়ে নদী পার হতে পারবে কিনা, এবং তুমি উত্তরটা বলবা ন্যূনতম সময়ে নদী পার হতে পারবে। এর কারণ কি বলো, এই যে বিটার মান 90, আমরা একটু আগে বললাম যদি সে পারের সাথে 90 করে রওনা হয় তাহলে সে ন্যূনতম সময়ে নদী পার হতে পারবে। তাহলে আগের ম্যাথটা যেটা আমরা প্রথম ম্যাথ করলাম
সেখানে সে ন্যূনতম দূরত্বে পার হতে পারছিল বা ন্যূনতম সময়ে পার হতে পারে নাই। আর এই ম্যাথটাতে সে ন্যূনতম সময়ে নদী পার হতে পারছে কিন্তু ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারেনি। চলো আমরা থার্ড কোশ্চেন সলভ করি। এখানে থার্ড কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আমি সংক্ষেপে লিখলাম বিচ্যুতি কত, অথবা পার বরাবর দূরত্ব বা আনুভূমিক দূরত্ব কত। তাহলে বিচ্যুতি বের করার জন্য ফর্মুলা আমরা কি জানি, যে dx ইজ ইকুয়ালস টু, আমরা যদি একবারে যদি লিখি, এটা ছিল u cos আলফা প্লাস v cos বিটা ইন্টু টি। অ্যাকচুয়ালি আমরা সূত্র এভাবে পড়ছিলাম t ইজ ইকুয়ালস টু dx ভাগ এটা। সো আমি একবারে সাজায় লিখছি এটাকে। তো যদি মান বসাও এই ম্যাথে আবারও, u এর ভ্যালু 10, cos আলফা হলো 0 ডিগ্রি, v এর ভ্যালু 20, cos বিটা কিন্তু এই ম্যাথে 90 ডিগ্রি, এবং টাইম আমরা পাইছিলাম 1/20। এবং দেখো এখান থেকে আমরা 10 পাবো, এবং এই যে মানটুকু এটা কিন্তু 0। সো 10 ইন্টু 1/20, দ্যাট ইজ এটা হাফ কিলোমিটার। ডিএক্স এর দূরত্ব, তো দেখো তার বিচ্যুতি কত, হাফ কিলোমিটার। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এর একটা পজিটিভ মান আসছে। তুমি কোনো কোনো সময় দেখতে পাবা এখানে মান টান বসালে যত কজ আছে, কোনটা যদি অনেক সময় যদি স্থূলকোণ হয়ে যায় তাহলে কজের মানটা নেগেটিভও আসতে পারে অনেক সময়। সো ডিএক্স এর মানটা তিন রকম আসতে পারে। ডিএক্স এর মান 0 আসতে পারে কোনো ম্যাথে, যেটা আমরা আগে দেখলাম। ডিএক্স এর মান পজিটিভ আসতে পারে, যেমনটা এখানে আসছে। কোনো ম্যাথে ডিএক্স এর মান নেগেটিভও আসতে পারে। কোনটার অর্থ কি সেটা আমি সংক্ষেপে একটু বলে দিই তোমাকে। ডিএক্স যদি পজিটিভ হয় তাহলে ব্যাপারটা এরকম হবে যে ধরো সেখান থেকে যাত্রা শুরু করছে, এটা হলো এ বিন্দু, ঠিক তার অপোজিট পয়েন্ট হলো এটা বি বিন্দু। তো দেখো স্রোত যে পাশে আছে, আমরা যদি এ বি যদি লাইনটা নিই, দুই ভাগে ভাগ হয়ে গেল, এই সাইড এবং এই সাইড। এর মধ্যে স্রোত যে পাশে আছে, আমাদের প্রশ্ন অনুযায়ী স্রোত এই পাশে ছিল, স্রোত এই পাশে ছিল। তো যদি বিচ্যুতির মানটা যদি পজিটিভ হয়, এর অর্থ হলো স্রোত যে পাশে আছে সে ওই পাশে সরে গেছে। অর্থাৎ দেখো এখান থেকে যাত্রা শুরু করছিল, সে কিন্তু রওনা দিচ্ছিল সোজা হয়ে, খেয়াল করছো, রওনা দিচ্ছিল সোজা হয়ে, কিন্তু সে স্রোতের ধাক্কায় সোজা পৌঁছাতে পারে নাই, সে বিচ্যুত হয়েছে এই ম্যাথে। কত কিলোমিটার, হাফ কিলোমিটার। সে হাফ কিলোমিটার বিচ্যুত হয়ে গেছে। সো এইটুকু যদি 1 কিলোমিটার হয়, হাফ কিলোমিটার মোটামুটি এতখানি। তার মানে সে অপোজিট পয়েন্ট থেকে হাফ কিলোমিটার দূরে সে পৌঁছাইছে। বিচ্যুতি কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর নিই। সে যাত্রা যেখান থেকে শুরু করছে তার অপোজিট পয়েন্ট থেকে, যাত্রা যেখান থেকে শুরু করছে তার অপোজিট পয়েন্ট থেকে কতটুকু দূরে পৌঁছাইছে, হাফ কিলোমিটার দূরে। তার মানে এই যে দূরত্বটুকু সে এভাবে আসলে পৌঁছাইছে। স্রোতের এই বরাবর রওনা দিছে, স্রোতের ধাক্কা খেয়ে সে এই বরাবর এই পয়েন্টে পৌঁছাইছে। তাহলে এই যে বিচ্যুতি এতটুকুর মানই হলো হাফ কিলোমিটার। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, যদি ডিএক্স এর মানটা কোনো ম্যাথে নেগেটিভ আসতো, আসতেই পারে কোনো ম্যাথে, যদি নেগেটিভ আসে তখন আমরা কি বুঝবো, পজিটিভের অর্থ বুঝছি। পজিটিভ মানে হলো অপর পার থেকে সরে যাবে হাফ কিলোমিটার, কিন্তু কোন দিকে, যে পাশে স্রোত আছে সেই পাশে। আমরা কিন্তু দেখো হাফ কিলোমিটার তো এদিকেও আঁকতে পারতাম, কিন্তু এটা আসলে ভুল হইতো, কারণ পজিটিভের অর্থ কি, স্রোত যে পাশে আছে সে সেই পাশেই চলে যাবে। ঠিক আছে, কিন্তু যদি ডিএক্স এর মানটা নেগেটিভ আসতো তাহলে কি হইতো, খেয়াল করো। ধরে নাও এই বরাবর স্রোত কাছে, সে এভাবে রওনা দিয়েছিল, এবং দেখা যাবে যে স্রোতটাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু ধাক্কাটা যথেষ্ট না, এবং দেখা গেল যে তার ডিএক্স এর মানটা ম্যাথ করে আমরা কি পাইলাম, নেগেটিভ পাইলাম। তুমি ম্যাথ করে পেয়ে যাবে, এটা ধরো নেগেটিভ পাইলাম। তাহলে আমরা কি বুঝবো, সে যাত্রা শুরু করলো এ পয়েন্ট, তার অপোজিট পয়েন্টটাকে মার্ক করব। ঠিক আছে, বিচ্যুতি অলওয়েজ এই পয়েন্ট থেকে হিসাব করতে হয়। তাহলে অপোজিট পয়েন্টটাকে মার্ক করব, সেখান থেকে যদি প্লাস আসতো আমরা স্রোতের দিকে যাইতাম, আর যদি মাইনাস আসে আমরা স্রোতের বিপরীত দিকে যাব। অর্থাৎ ডিএক্স নেগেটিভ হইলে সে এই পয়েন্ট থেকে স্রোতের বিপরীত দিকে কোথাও পৌঁছাবে। অর্থাৎ এমন হতে পারে যে সে এইভাবে পৌঁছাইছে, এবং এইটুকুই হলো ডিএক্স বা বিচ্যুতি। স্রোতের ধাক্কা খেয়ে সে একটুখানি বেঁকে এখানে পৌঁছাইছে। তাহলে আমার মনে হয় আমরা ডিএক্স এর ব্যাপারটা বুঝতে পারছি এখান থেকে, যে মাঝির প্রকৃত দূরত্ব কত, প্রকৃত দূরত্ব, যে সে আসলে প্রকৃত পক্ষে কতটুকু দূরত্ব কাভার করছে। ঠিক আছে, প্রকৃত দূরত্বটা কত। তাহলে আমরা যদি ম্যাথটা আবারও দেখি, যে এই বরাবর স্রোত ছিল, সে সোজা এই বরাবর রওনা দিছে, মাত্রই তুমি দেখছো তার বিচ্যুতির মানটা পজিটিভ আসছিল, ম্যাথ করলাম আমরা মাত্র একটু আগে, হাফ কিলোমিটার আসছিল। তাহলে সে এখান থেকে হাফ কিলোমিটার দূরে এখানে কোন একটা পয়েন্টে পৌঁছাইছে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এই বরাবর রওনা দিলেও
সে বি পয়েন্টে না পৌঁছায় ধাক্কা খেয়ে সি পয়েন্টে পৌঁছাইছে, অর্থাৎ তার যাত্রা পথটা কিন্তু দেখতে এরকম, তাই না? সে এই বরাবর রওনা দিচ্ছে, ধাক্কা খেয়ে সে এই বরাবর পৌঁছায় গেল। তাহলে এখানে তার প্রকৃত দূরত্ব বলতে কোনটা বোঝানো হচ্ছে বলো? এসি। আমরা লেকচারের শুরুতেও একবার দেখাইছিলাম যে এই ডিস্টেন্সটা হচ্ছে প্রকৃত দূরত্ব এসি। এখন এসি কিভাবে বের করা সম্ভব? তুমি দেখো এবিসি কে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো। এবিসি কে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা বিবেচনা করি, তাহলে এই সমকোণী ত্রিভুজের এ বি, এই মানটা তো নদীর প্রস্থ যেটা দেওয়া আছে ডি এবং 1 কিলোমিটার এটা, এবং দেখো বিসি এই মানটাকে আমরা বলি বিচ্যুতি, এবং এটার মান আমরা ম্যাথ করে বের করলাম 1/2 কিলোমিটার। তাহলে অবশ্যই পিথাগোরাসের সূত্র ব্যবহার করে প্রকৃত দূরত্ব এসি বের করা সম্ভব √, ভূমি এবং লম্ব যে আছে তাদের বর্গ, 1² প্লাস 1/2²। তাহলে এইখান থেকে আমরা প্রকৃত দূরত্ব এসির মানটাও বের করতে পারবো। তার মানে আসলে কিভাবে প্রকৃত দূরত্ব বের করা যায় সেটা কিন্তু আমরা আগের ম্যাথটাও তো দেখছি, এই ম্যাথটাও তো আমরা দেখলাম। প্রকৃত দূরত্ব মানে কি বুঝবা? সে যে পয়েন্টে রওনা দিচ্ছে ওই বরাবর দূরত্ব না, বরং ধাক্কা খাওয়ার পরে সে কোথায় পৌঁছাইছে ওই পয়েন্ট বরাবর যে দূরত্ব, এটাই হলো তার প্রকৃত দূরত্ব। আচ্ছা, লাস্ট কোশ্চেন আমরা সলভ করে আজকের ক্লাসটা শেষ করব। প্রশ্নটা হলো, দেখো অপর পারে আমরা একজন ব্যক্তিকে গতিশীল অবস্থায় রাখছিলাম 15 কিলোমিটার/আওয়ার বেগে, 15 কিলোমিটার/আওয়ার বেগে। তো আমরা জানতে চাই, দেখো এই মাঝিটা সে এই বরাবর রওনা দিলেও তোমরা মাত্রই ম্যাথ করে দেখলা সে বাঁকা হয়ে এইখানে কোথাও পৌঁছাইছে। তাহলে হইতে পারে কিনা এরকম যে দেখো সে যখন এখানে পৌঁছাইলো, সে পৌঁছানোর পরে এই লোকটাকে সে ধরতে পারলো কিনা, অর্থাৎ প্রশ্ন করবে নদী পার হয়ে মাঝি এই লোকটাকে ধরতে পারবে কিনা। ওই লোকটাও কিন্তু সিন নাই, সেও কিন্তু গতিশীল অবস্থায় আছে। নদী পার হয়ে মাঝি ওই লোকটাকে ধরতে পারবে কিনা, আমরা এইটাই ম্যাথে সলভ করতে চাই। তাহলে যদি আমরা প্রশ্নটাকে সাজাই নিই, যে আমরা বলবো মাঝি অপর পারের লোকটিকে ধরতে পারবে কিনা। এই ম্যাটার তোমাকে চোর পুলিশ হিসেবে দিতে পারে, বলতে পারে এটা যে একজন পুলিশ নৌকা দিয়ে নদী পার হচ্ছে, অপর পারে একজন চোর আছে তাকে ধরার জন্য যাচ্ছে, এরকম একটা সিনারিও তোমাকে বলতে পারে। তাহলে আমরা এটা সলিউশন কিভাবে করব? খেয়াল করো, এই পয়েন্ট থেকে দেখো, এই পয়েন্ট থেকে মাঝি যাত্রা শুরু করছিল, এই পয়েন্ট থেকে সে এই বরাবর রওনা দিচ্ছিল, রাইট? এবং আমরা যেমনটা দেখলাম স্রোতের ধাক্কা খেয়ে সে অপোজিট পয়েন্ট থেকে 1/2 কিলোমিটার দূরে এই পয়েন্টটা যেটা আমরা সি নাম দিয়েছিলাম সেখানে সে পৌঁছাইছে। অর্থাৎ আসলে মাঝি পৌঁছাইছে এই বরাবর, রওনা দিচ্ছিল এই বরাবর, কিন্তু পৌঁছাইছে এই বরাবর। এখন এখানে এ বিন্দু থেকে অবস্থিত যে মাঝি ছিল তার অবশ্যই এখানে যাইতে এটা টাইম লাগছে, নদী পার হতে এটা টাইম লাগছে, এটা প্রথম প্রশ্ন ছিল। এবং আমরা জানি যে মাঝির যে টাইম টি, মাঝি আমরা লিখলাম, মাঝির নদী পার হতে অবশ্যই টাইম লাগছে, ঠিক আছে? এখন দেখো এই পয়েন্টে যে ব্যক্তি ছিল সেও কিন্তু গতিশীল, সমবেগী গতিশীল 15 কিলোমিটার/আওয়ার বেগে, এবং সেও কিন্তু এই বরাবরই যাচ্ছে। তবে দেখো এই বিসি দূরত্ব অতিক্রম করতে তারও একটা সময় প্রয়োজন আছে। তাহলে দেখো সি বিন্দুতে পৌঁছাবে, এখানকার মাঝি নদী পার হয়ে পৌঁছাবে, আর এই ব্যক্তিটা পার বরাবর দৌড়ে এই পয়েন্টে পৌঁছালো। তাহলে চিন্তা করো সি বিন্দুতে পৌঁছাতে এই লোকটার ধরো টি ম্যান, আমরা এই টাইমটাকে ধরলাম, তার এখানে পৌঁছাতে যে টাইম লাগছে এই টাইমটা, এটাকে আমরা টি ম্যান ধরছি, টি ম্যান ধরলাম এটাকে। আর এই মাঝি যে পার হইলো তার টাইম লাগছে, আমরা টি মাঝি ধরছি। আচ্ছা, এখন খেয়াল করো এই টাইম দুটো আমাদের সম্পর্ক তৈরি করবো আমরা। এটা সম্পর্কটা কি? ধরো যদি এমন হয় যে এই লোকটা এখানে দৌড়াচ্ছে এবং সে এখানে পৌঁছানোর আগেই এই মাঝি কি করলো, সি বিন্দুতে পৌঁছায় গেল আগে, মানে সে আগে নৌকা চালায় আগে এখানে সে পৌঁছায় গেল এই লোকটা পৌঁছানোর আগেই, তাহলে কিন্তু খুব সহজেই মাঝি এই লোকটাকে ধরতে পারবে, তাই না? তার মানে যদি মাঝির টাইমটা লোকটার টাইমের চেয়ে কম হয়, মাঝির টাইমটা যদি লোকটার টাইম চেয়ে কম হয়, তাহলে অবশ্যই মাঝি ওখানে আগে পৌঁছে যাবে এবং এই লোকটাকে ধরতে পারবে। অথবা আরেকটা কন্ডিশন কিন্তু এখানে আছে, হতে পারে এরকম যে মাঝির পৌঁছাতে 10 সেকেন্ড সময় লাগছে ধরো, এবং এই লোকটারও পৌঁছাতে এখানে 10 সেকেন্ড সময় লাগলো, তখন কি হবে? তারা একই সাথে কিন্তু সি বিন্দুতে উপস্থিত হবে এবং একজন কিন্তু আরেকজনকে ধরতে পারবে। অর্থাৎ এখানে টাইম যদি ইকুয়ালও হয় তাও কিন্তু একজন আরেকজনকে ধরতে পারবে।
কিন্তু যদি মাঝির টাইম বেশি লাগে এই লোকটার চেয়ে, ধরো মাঝির 15 সেকেন্ড সময় লাগছে, লোকটার এখানে যেতে 10 সেকেন্ড সময় লাগছে, তাহলে সে কিন্তু 10 সেকেন্ড পরেই কিন্তু এই পয়েন্টে ক্রস করে ফেলবে। আর মাঝির যেহেতু 15 সেকেন্ড সময় লাগছে, তাহলে সে এসে দেখবে লোকটা অলরেডি পার হয়ে চলে গেছে, তাহলে অবশ্যই আর ধরতে পারবে না। তাহলে অবশ্যই ধরতে পারার জন্য শর্তটা কি হবে, মাঝির সময়টা ব্যক্তির সময়ের সমান অথবা তার চেয়ে কম হতে হবে। এখন এই যে যখন মাঝির সময় আর ব্যক্তির সময়টা ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ যখন তারা একই সাথে এই পয়েন্টে পৌঁছায়, এই ঘটনাকে আমরা একটা সুন্দর একটা নামে রাখি, এটাকে বলা হয় কোনো রকমে ধরতে পারে। এটাকে বলা হয় কোনো রকমে ধরতে পারে। অর্থাৎ যদি আরেকটু এদিক সেদিক হইতো, যদি মাঝের টাইম আরেকটু বেশি লাগতো, তাহলে কিন্তু ধরতে পারতো না। একদম কাটায় কাটায় টাইম যদি ইকুয়াল হয়ে যায়, তখন আমরা বলি কোনো রকমে ধরতে পারে। অর্থাৎ এই প্রশ্নটা যদি বলতো মাঝি অপর পারের লোকটিকে কোনো রকমে ধরতে পারবে কিনা, তাহলে আমরা এখানে আর এই লেস দ্যান চিহ্নটা ইউজ না করে শুধু ইকুয়াল ব্যবহার করতাম। কারণ কোনো রকমে ধরতে পারার অর্থ কি, দুইজনে একই সময়ে ওইখানে পৌঁছাবে। বাট যদি র্যান্ডম জিজ্ঞেস করে ধরতে পারবে কিনা, কোনো আগে কোনো কিছু ইউজ করে নাই, জাস্ট ধরতে পারবে কিনা, তাহলে টাইম যদি মাঝে আগে পৌঁছায় তাও ধরতে পারবে, যদি একই সময় পৌঁছায় তাও ধরতে পারবে। সেক্ষেত্রে আমরা এই কন্ডিশন লিখবো। বাট যদি বলে কোনো রকমে ধরতে পারবে কিনা, তাহলে আমরা কি লিখবো, টি মাঝি ইজ ইকুয়ালস টু টি ম্যান। তখন আর এখানে লেস দ্যান চিহ্ন ব্যবহার করা যাবে না। ওকে, তাহলে আমরা যদি এখন এখান থেকে ম্যাথ সলভ করি, তাহলে দেখো মাঝে যে নদী পার হতে যে সময় লাগছে, এটাকে আমরা এভাবে রেখে দিলাম, টি মাঝি রাখলাম, লেস দ্যান ইকুয়াল, সমবেগেই যাচ্ছে। তাহলে সমবেগের দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি, তার সরণকে আমরা তার বেগ দিয়ে ভাগ দিব। তো দেখো সে বি থেকে যাত্রা শুরু করে সি তে পৌঁছাইছে, আমরা লোকটার কথা বলতেছি, তাহলে তার দূরত্ব কত, বিসি। তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো বিসি, এবং দেখো এই বিসি পরিমাণ দূরত্ব সে 15 বেগে অতিক্রম করছে, তাহলে তার বেগ হলো 15। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে বিসি দূরত্ব, এইটাকে কিন্তু আমরা মাঝির পার্সপেক্টিভে একটা পরিচয় বলতে পারি। তুমি ধরে নাও যে এটা নাই, ইমাজিন করে এটা নাই, মাঝিটা সোজা এইভাবে রওনা দিছিল, সে বাঁকা হয়ে এই পয়েন্টে পৌঁছাইলো, অর্থাৎ যাত্রা বিন্দুর অপোজিট পয়েন্ট থেকে সে যতটুকু দূরে পৌঁছেছে আমরা জানি এটার নাম কিন্তু বিচ্যুতি। এটাকে আমরা বিচ্যুতি নামে ডাকি। অর্থাৎ এই যে বিসি, এটা এই বিসিটা এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব হলেও এটা মাঝির জন্য কিন্তু বিচ্যুতি। তাহলে আমরা চাইলে এই বিসিটাকে বিচ্যুতি নামেও রাখতে পারি, ডিএক্স নামেও বলতে পারি এটাকে। তোমরা পরিচয়গুলো ফার্স্ট থেকেও যদি দেখো, আমরা কিন্তু এটাকে বিসি বা বিচ্যুতি নামে রাখতেছি, তাহলে আমরা ডিএক্স বলতে পারি। এবার আমরা কি করব, এখানে এই ডিএক্স এর ফর্মুলা ব্যবহার করব, যেটা আমরা শুরুতে ব্যবহার করছি। দেখো টি মাঝি ইজ ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়াল, দেখো বিচ্যুতির ফর্মুলা ছিল ইউ কজ আলফা প্লাস ভি কজ বিটা ইন্টু টি ডিভাইডেড বাই 15, এখানে আছে 15 আমরা বসাবো। কিন্তু প্রশ্ন হলো এই যে টাইমটা যে আমরা লিখলাম, এই টাইমটা কার টাইম? খেয়াল করে দেখো, বিসি আকারে যখন তুমি লিখছো, বিসি ছিল কিন্তু ব্যক্তির জন্য অতিক্রান্ত দূরত্ব, বাট এই বিসি কিন্তু মাঝির জন্য বিচ্যুতি। মাঝির কিন্তু অতিক্রান্ত দূরত্ব না, মাঝির জন্য কি বিচ্যুতি। যেহেতু তুমি বিচ্যুতির জন্য সূত্র লিখছো, বিচ্যুতি কি লোকটা না মাঝি? বিচ্যুতি তো মাঝি হয়েছে, কারণ সে নদী পার হচ্ছে। তাহলে খেয়াল করো, বিচ্যুতি যেহেতু মাঝির, তাহলে এই যে টাইমটা, এই টাইমটা কি নদী পার হওয়ার টাইম। তোমরা শুরুতেও খেয়াল করছিলাম, নদী পার হওয়ার জন্য আমরা এই সূত্র ব্যবহার করছিলাম টাইম বের করার কাজে। তাহলে এই টাইমটা হলো মাঝি যে নদী পার হয়েছে তার যে সময়টা লাগছে, কারণ বিচ্যুতি আমরা মাঝির নিচ্ছি। তাহলে খেয়াল করো, আমরা দুই পাশ থেকে মাঝির টাইম কাটাকাটি করতে পারি, এবং দেখো এই 15টা এই পাশে আসবে, এবং এটা লেস দ্যান ইকুয়াল, ইউ এর ভ্যালু ছিল আমরা 10 নিছিলাম, আলফা ছিল 0 ডিগ্রি, সো cos 0 ডিগ্রি ভ্যালু 1, প্লাস ভি ছিল 20, এবং এই বিটা ছিল 90 ডিগ্রি, সো cos 90 হলো 0, সো এইটুকু না লিখলেও চলে। তাহলে দেখো এখানে কি থাকতেছে বলো, তোমার 15 লেস দ্যান ইকুয়াল 10, 15 লেস দ্যান ইকুয়াল 10। এখন এই লাইনটা, এই যে লাইনটা যে আমরা লিখলাম, তোমার কাছে যদি এটা ম্যাথমেটিক্যালি ডিফাইন্ড বা যদি কারেক্ট মনে হয়, এবং যদি এই লাইনটা যদি সঠিক হয়ে থাকে, তার মানে মাঝি ওই লোকটাকে ধরতে পারছে। কারণ দেখো আমরা ম্যাথ শুরু করছিলাম কি দিয়ে, ধরতে পারবে এটা চিন্তা করে কিন্তু আমরা লিখছিলাম যে টি
মাঝির টাইমটা লোকটার টাইমের চেয়ে কম বা ইকুয়াল, অর্থাৎ আমরা আগে ধরে নিছি সে ধরতে পারছে, কিন্তু সেটা ধরে নিয়ে লাস্টে যে আনসারটা আসলো খেয়াল করো সেটা কত, 15 < 10। এটা কি ম্যাথমেটিক্যালি সঠিক? 15 কি 10-এর চেয়ে কম হয় বা 10-এর সমান হয়? না, তার মানে এটা কখনোই সম্ভব না। 15 কখনোই 10-এর < = হইতে পারে না। তার মানে আমরা কি বুঝতে পারলাম, মাঝি ওই লোকটাকেও ধরতে পারবে না। বাট যদি কখনো কোনো ম্যাথে এরকম আসতো, ধর এখানে আসছে 7, সো 7 < 10, তো 7 তো অবশ্যই 10-এর কম। সো একটা শর্ত তো সিদ্ধ করতেছে, তার মানে আমরা কি বলতে পারবো যে লোকটা ওই মাঝি ওই লোকটাকে ধরতে পারছে। অর্থাৎ যদি লাস্ট লাইনটা ম্যাথমেটিক্যালি যদি সংজ্ঞায়িত হয় তাহলে ধরতে পারবে, আর যদি সংজ্ঞায়িত না হয় তাহলে ধরতে পারবে না। তাহলে আমার মনে হয় আমরা নদী নৌকার মোটামুটি যে জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য লাগে আমরা সবগুলো টপিক কাভার করছি। তবে শুধুমাত্র একটা জিনিস বাদে, সেটা হলো লব্ধির মাধ্যমে আমরা কিভাবে এই ম্যাথগুলো সলভ করতে পারতাম, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো এবং সাথে আরো কিছু প্রশ্ন সলভ করবো। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।